হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে, একদম ঘাড়ের কাছে পরীক্ষা এসে পড়ে গেছে। তো সেখানে আমরা রেলের তরফ থেকে একটা অফিসিয়াল মক টেস্ট পেয়েছি এবং সেই মক টেস্টে যে চ্যাপ্টার গুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারের উপর স্পেশাল কিছু ক্লাস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে সোমনাথ স্যারের একটি ক্লাসে একটি চ্যাপ্টার সিরিজ, এই যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বিগত বছর দেখেছো। টেকনিশিয়ানের আগে জাস্ট এক বছর আগে আমি এরকম ক্লাসগুলো প্রচুর প্রচুর দিয়েছিলাম, যেখানে থিওরিও থাকবে, মানে রিভিশন থিওরি থাকবে, পুরো থিওরি এক্সপ্লেনেশন নয়, বাট যে জায়গাগুলো আমাকে ইম্পর্টেন্ট পরীক্ষার আগে দেখার দরকার, বাড়িতে বসে রিভিশন করলে যেগুলো পড়ি সেই জায়গাগুলো, প্লাস লেটেস্ট এমসিকিউ, প্লাস প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ, প্লাস যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু কিন্তু মিলে আজকের ক্লাসটা। এবং আজকের ক্লাসে তোমাদের মোস্ট ডিমান্ডিং যে ক্লাসটা, কার্বন এবং এর যৌগসমূহ বা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, এই ক্লাসটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা প্রত্যেক ক্লাসটি দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। প্রত্যেক ক্লাসটা দেখবে, কারণ এটা একটা 7 স্টার চ্যাপ্টার বললেও হয়তো স্টার কম পড়ে যাবে, 10 স্টার চ্যাপ্টার, কারণ ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রচুর 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 প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। এটা তোমরা যখন শিফট ওয়াইজ পরীক্ষা দেবে তখন প্রমাণ পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে। শুরু করব ক্লাস। দেখো, প্রথমেই আমরা যে বিষয়টা জানবো, এনসিইআরটি ক্লাস 10 এ কি লেখা রয়েছে সেটা জানবো। দেখো, প্রথম যে জিনিসটা আমরা জানবো যে আমাদের যে খাবার, জামা কাপড়, ওষুধ যা কিছু গঠিত হয় সবকিছু কিন্তু অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মেইনলি কার্বন দিয়ে তৈরি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আমাদের যে দেহে গঠন বা জৈব পদার্থের যে গঠন, তার মূল উপাদান কি? তার মূল উপাদান হচ্ছে কার্বন। এবং কার্বন বিভিন্ন যৌগের সঙ্গে, অন্যান্য যৌগের সঙ্গে বা অন্যান্য যে মৌলের সাথে কি ধরনের বন্ড করে না, সেটা হচ্ছে সমযোজী বন্ধন করে। কেন সমযোজী বন্ধন করে? সেটা কার্বনের অ্যাটমিক নাম্বারের মধ্যেই লুকিয়ে রয়েছে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 6। তাহলে ভাঙলে হবে 2 4। 4 মানে কি? দেখো, প্রত্যেকটা পরমাণু স্টেবল ভাবে থাকতে চায়, প্রত্যেকটা পরমাণু স্টেবল ভাবে থাকতে চায়। হয় সে কি করতে পারে, ইলেকট্রন বর্জন করবে অথবা ইলেকট্রন গ্রহণ করে স্টেবল ভাবে থাকতে চায়। তো কার্বনের যেহেতু 4টা ইলেকট্রন হয়ে গেছে, না তো 4টা বর্জন করতে পারবে, না তো 4টা গ্রহণ করতে পারবে। তাই কার্বন কিন্তু আয়নিক না হয়ে সেটা কিন্তু কি হয় না, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে? তো যেমন আমরা এখানে স্লাইডে দেখতে পাবো, প্রচুর এমসিকিউ রয়েছে আজকের ক্লাসে। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাবো যে কার্বন ঘটিত বেশিরভাগ যৌগই কিন্তু তড়িতের কুপরিবাহী। কেন তড়িতের কুপরিবাহী? কারণ এরা সমযোজী বন্ধন গঠন করছে, আর সমযোজী বন্ধন যারা গঠন করে তারা জেনারেলি তড়িতের কুপরিবাহী হয়। কার্বন ঘটিত যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সমন্বিত তালিকাটি দেওয়া হয়েছে, তার তথ্যগুলো দেখলে বুঝতে পারবো যে কার্বন ঘটিত যৌগসমূহের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের তুলনায় কম হয়। কেন কম হয়? কারণ কার্বন ঘটিত যে যৌগগুলো, সেগুলো মূলত কি যৌগ না, সেগুলো মূলত সমযোজী যৌগ। আর সমযোজী যৌগের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ওকে, এবার দেখো, আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টেবিলটা কিন্তু পুরোপুরি মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে কিন্তু প্রচুর 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 প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। যেমন ধরো, আমি যদি বলি যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এর গলনাঙ্ক কত? 290 কেলভিন। এটা কিন্তু কেলভিন এককে দেওয়া রয়েছে। এর স্ফুটনাঙ্ক কত? 391 কেলভিন। ক্লোরোফর্ম CH3, প্রত্যেকটা মনে রাখবে, কারণ প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এনসিইআরটি বইয়ের যে ডেটা, যেটা আমি এতদিন ধরে তোমাদের পড়িয়ে আসছি, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। যেমন ইথানল, ইথানল কি হচ্ছে না, CH3CH2OH, এর গলনাঙ্ক হচ্ছে 156 আর স্ফুটনাঙ্ক হচ্ছে 351। ওকে, মিথেন CH4, মিথেনের গলনাঙ্ক হচ্ছে 90 কেলভিন আর স্ফুটনাঙ্ক হচ্ছে 111 কেলভিন। ওকে, চলো এইবার যেটা আমরা বুঝবো যে কার্বন বা অন্যান্য যৌগ, মেনলি অন্যান্য যৌগ কিভাবে সমযোজী বন্ধন গঠন করছে, সেই সমযোজী বন্ধন গঠনের বিষয়টা আমরা দেখবো, যেটা তোমাদের এনসিইআরটি বইতে এই জায়গাটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কিভাবে গঠিত হচ্ছে সেই জায়গাটা আমরা কিন্তু দেখবো এই যে নিচের দিকে, যে কি কি পদার্থের সমযোজী বন্ধন গঠিত হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাই, সমযোজী বন্ধনে চলে যাই। চলো দেখো, সমযোজী বন্ধনে যখন আমরা দেখবো, যেমন ধরো অক্সিজেন, এই যে অক্সিজেন O2, এই O2টা কি না, O2 একটা অণু, তার মানে কি ও পরমাণুটা O2 অণুতে পরিণত হচ্ছে। এবার এই O2 যে অণুটা, এটা কিন্তু আয়নিক নয়, এটা কিন্তু সমযোজী বন্ধনে দ্বারা তৈরি হচ্ছে। কিভাবে স্যার? দেখো, অক্সিজেনের কটা অ্যাটম বলো? অক্সিজেনের 8টা অ্যাটম। তাহলে 8টাকে তুমি ভাঙো, কে কক্ষ এল কক্ষ 2 এবং হচ্ছে 6, তার মানে লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে লাস্ট কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে,
তাহলে সে আরো দুটো ইলেকট্রন কি করবে, বাইর থেকে নেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য কি হয়, ওর দেখো ভালো করে বুঝবে, লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন, 1 2 3 4 এবং হচ্ছে 1 2 3 4 এবং 5 6, আর একটা ও যদি আছে তারও লাস্ট কক্ষে 6টা। ঠিক আছে, ওকে। এবার এই যে দুটো ইলেকট্রন না, এরা শেয়ার করবে, কিভাবে শেয়ার করবে, এইভাবে দেখো, এই দুটো ইলেকট্রন শেয়ার করছে, এই দুটো ইলেকট্রন এরা শেয়ার করবে, এবং একটা ইলেকট্রন পেয়ার নিয়ে একটা বন্ড গঠিত হয়। কি বললাম, একটা ইলেকট্রন পেয়ার নিয়ে একটা বন্ড গঠিত হয়, তার মানে এটা একটা বন্ড, এটা একটা বন্ড। তার মানে এই যে অক্সিজেন কে যদি আমরা ভাঙি, তাহলে ও ডবল বন্ড ও, অর্থাৎ যদি বলা হয় যে অক্সিজেনের কটা বন্ধন থাকে, না অক্সিজেন কিন্তু দ্বি বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে অক্সিজেন অণুর মধ্যে অক্সিজেন পরমাণুগুলো দ্বি বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমি আবার বললাম, এই O2 হচ্ছে কি, ভালো করে বুঝবে, O2 হচ্ছে একটা অণু, এর মধ্যে দুটো পরমাণু রয়েছে। কি কি দুটো পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু, যেটা পরস্পরের সঙ্গে ডবল বন্ড দিয়ে যুক্ত থাকে। এটুকু ক্লিয়ার করতে পেরেছে। আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে স্যার, ভালো করে বোঝো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত বলো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। তাহলে এ কি করবে, প্রত্যেকটা পরমাণু তার যে নিয়ারেস্ট যে নিষ্ক্রিয় পরমাণু যেটা রয়েছে বা নিষ্ক্রিয় মৌল যেগুলো রয়েছে তার মতো, বা নিষ্ক্রিয় গ্যাস যে রয়েছে তার মতো হওয়ার চেষ্টা করবে। তাহলে এই হাইড্রোজেনটা কার মতো হওয়ার চেষ্টা করবে, হিলিয়াম। তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 2, হিলিয়াম অ্যাটমিক নাম্বার 2। তাহলে দেখো হাইড্রোজেন আর একটা আসবে, এসে একটাকে কি করবে, শেয়ার করবে। অর্থাৎ এই যে একটা, সরি একটু গন্ডগোল হয়ে গেল আঁকাটা, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনকে এরা কি করবে না, শেয়ার করবে। অর্থাৎ এর একটা আর ওর একটা মিলে এরা দুটো তৈরি হয়ে যাবে, এবং হাইড্রোজেন তাহলে কি হবে না, একটা বন্ধন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ একটা ইলেকট্রন পেয়ার মানে একটা বন্ড, তার মানে হাইড্রোজেন একটা বন্ধন দ্বারা যুক্ত থাকবে। স্যার আরেকটু বলুন, চলো আরো আরো কিছু এলিমেন্ট আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি তোমাদের এখানটা বলি, যেমন আমি যদি তোমাদের বলি নাইট্রোজেন, স্যার আমরা জানি যে N2 গঠিত হয়। তাহলে N2 কি না, N2 হচ্ছে একটা মলিকিউল, N2 হচ্ছে একটা মলিকিউল। তুমি বলবে স্যার এটা কি অ্যাটম মলিকিউলের ক্লাস হচ্ছে না কার্বন কম্পাউন্ডে। দেখো এনসিইআরটি যেভাবে তোমাদের সিলেবাস দিয়েছে বা যেভাবে তোমাদের জিনিসগুলো সাজিয়েছে যে যে চ্যাপ্টারে, আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের দেখাই বা সেই অনুযায়ী পড়াই, বারবার বলছি। তো এনসিইআরটি অনুযায়ী প্রশ্ন আসবে। দেখো N2 নাইট্রোজেন, নাইট্রোজেন কি, এটা হচ্ছে একটা অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম, বা এটা একটা কি না, এটা একটা পরমাণু। আর N2 যখন বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অণু, এক বা একাধিক পরমাণু নিয়ে অণু গঠিত, এটা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝে গেছো। আচ্ছা এর অ্যাটমিক নাম্বার কত বা পারমাণবিক সংখ্যা কত, না এই যে এন, এর পারমাণবিক সংখ্যা জাস্ট কিছু জায়গায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর কিছু না, কারণ এটা রিভিশন ক্লাস। পারমাণবিক সংখ্যা কত না, পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 মানে 2 আর হচ্ছে 5, তাহলে 2 আর 5 মানে তিনটে ইলেকট্রন দরকার, তিনটে করে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে, দেখো এন 1 2 3, আর একটা এন নিয়েছে 1 2 3, আর এখানে দুটো, তাহলে দেখো তিনটে করে যদি শেয়ার করো 3 3 6, আর নিজেদের দুটো করে আছে, তার মানে 8টা। তার মানে এইভাবে একটা হবে আর একটা এইভাবে হবে। তার মানে নাইট্রোজেন কটা বন্ড দিয়ে তৈরি, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন দ্বারা গঠিত, ত্রিবন্ধন দ্বারা গঠিত। ক্লিয়ার? আচ্ছা যদি কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বনের কটা তাহলে হাত থাকবে না, কার্বনের কটা ইলেকট্রন, কার্বনের 4টা ইলেকট্রন থাকে। এই জন্য যখন CH4 গঠিত হয়, CH4 বা কিভাবে গঠিত হয় না, C 4টা ফ্রি ইলেকট্রন, আর কার্বনেরও 4টা ইলেকট্রন দরকার, হাইড্রোজেনেরও কিন্তু চারদিকে 4টা, দুটো করে দরকার। দেখো এইভাবে গঠিত হচ্ছে। তো এইভাবে যখন গঠিত হবে তখন কি হবে, এক বন্ধন দ্বারা যুক্ত হবে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হবে। কি বললাম, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে দেখো কার্বনেরও 8টা হয়ে গেল, কার্বনেরও দেখো খেয়াল করো, কার্বনেরও দেখো 8টা হয়ে গেল, কার্বনেরও 8টা হয়ে গেল, আর হাইড্রোজেনেরও কিন্তু দুটো দুটো করে হয়ে গেল। অর্থাৎ সি এইভাবে 4টা থাকবে, এইচ 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 এইচ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সিএইচ। ক্লিয়ার কাট? ওকে, ক্লিয়ার, ভেরি গুড, বোঝা গেছে প্রত্যেকের। তো এইভাবে কিন্তু সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। নাইট্রোজেন তাহলে ত্রিবন্ধন দ্বারা, অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা, হাইড্রোজেন এক বন্ধন দ্বারা, CH4ও কিন্তু এক বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা আমি তোমাদের বলে দিলাম। এই যে মিথেনের ইলেকট্রন ডট গঠন তোমাদের বোঝা হয়ে গেল এই পর্যন্ত। এখন ভালোই রিভিশন ক্লাস, তো রিভিশন ক্লাস মানে এগুলো প্রশ্ন করবে। আচ্ছা প্রশ্ন কিরকম আছে, আমি প্রশ্ন বলতে বলতে যাব। যারা আমার পেড ব্যাচে আছো তারা একটাই জানো যে ভিক্টরি এডুকেশনের একটাই বিষয়, যে কনটেক্সট পড়তে পড়তে আমরা প্রশ্ন শিখে নিই। ফলে আমাদের কনটেক্সট পড়ার সময় মাথায় এটুকু আসে না যে প্রশ্ন কি হবে ভাই, এটা মাথায় আসবে স্টুডেন্ট হিসেবে যে প্রশ্ন কি হবে এখান থেকে, সবই তো বুঝলাম স্যার প্রশ্ন কি হবে, কারণ আমরা কম্পিটিটিভ এর জন্য পড়ছি, কম্পিটিটিভ এর প্রশ্ন আসবে, তুমি এখানে আর্কিমিডিস হতে আসো।
বোঝা গেছে? এবার কার্বনের রূপভেদ, রূপভেদ মানে কি? রূপভেদ মানে হচ্ছে তুমি দেখবে একই থেকে একই জিনিস, অর্থাৎ ভেতরে একই জিনিস রয়েছে, মানে কি, মানে তার কেমিক্যাল জিনিসটা অর্থাৎ কেমিক্যালি সে সেম, প্রত্যেকের মধ্যেই কার্বন, বাট ফিজিক্যালি আলাদা, মানে দেখতে আলাদা। হুম। তো যেমন হচ্ছে হিরো, যেমন হচ্ছে আমাদের কোক, যেমন হচ্ছে আমাদের গ্রাফাইট, ফুলারিন, এগুলো প্রত্যেকটাই কিন্তু কার্বনের অ্যালোট্রোপ বা কার্বনের রূপভেদ। ঠিক আছে? প্রতিটা কার্বন পরমাণু দেখো ভালো করে বোঝো, এই যে হিরে, হিরেটা কি হচ্ছে না, প্রতিটা কার্বন পরমাণু অপর 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে যদি বলা হয় যে হীরের গঠনটা কি রকম, বারবার পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি এখানে লিখে দিচ্ছি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হীরের গঠন এটাই পরীক্ষায় আসবে যে হীরের গঠনটা কি রকম। না, হীরের গঠনটা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন পরমাণু অপর 4টা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। প্রত্যেকটা কার্বন পরমাণু কি হচ্ছে না, অপর 4টা কার্বন পরমাণুর সঙ্গে কিন্তু যুক্ত থাকছে, এইভাবে তারা কিন্তু বন্ড গঠন করছে। কি বললাম, বোঝা গেল? তো এইভাবে তারা কিন্তু বন্ড গঠন করছে এবং হিরে তৈরি করছে। আর গ্রাফাইটের মধ্যে কি পাচ্ছে, এর ফলে শক্তিশালী ত্রিমাত্রিক গঠন মানে 3D স্ট্রাকচার পাই। গ্রাফাইটের মধ্যে প্রতিটা কার্বন পরমাণু একই তলে অপর 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত। তাহলে হিরোকের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা 4টার সাথে কানেক্টেড হচ্ছে, গ্রাফাইটের ক্ষেত্রে একটা 3টের সাথে কানেক্টেড হচ্ছে। এবং গ্রাফাইটটা কিন্তু ষড়ভুজ আকারে বিন্যাস থাকবে, গ্রাফাইটটা ষড়ভুজ আকারে বিন্যাস থাকবে। ঠিক আছে? এবং মনে রাখবে গ্রাফাইটটা কিন্তু ষড়ভুজ আকারে হবে, সেটা আমি বললাম। এবং আর একটা জিনিস মনে রাখবে যে হীরক এবং গ্রাফাইটের কিন্তু ভৌত ধর্মে যথেষ্ট পার্থক্য দেখা যায়। অর্থাৎ যে কার্বনের যে অ্যালোট্রোপ গুলো হবে তাদের ভৌত ধর্মের তো পার্থক্য পাবো, কিন্তু কেমিক্যালি এরা সেম। দেখো কিন্তু এদের রাসায়নিক ধর্ম একই। এটা কিন্তু তোমাদের কি হিসাবে প্রশ্ন দেবে, এগুলো কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রশ্ন দেবে, স্টেটমেন্ট আকারে প্রশ্ন দেবে যে কার্বনের রূপভেদ সম্পর্কে কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা, এটা হচ্ছে ফুলারিন, ফুলারিনকে বাকমিনিস্টার ফুলারিন বলা হয়, যেহেতু ফুটবলের মতো থাকতে হয়, মানে ফুটবলের মতো দেখতে থাকে, বাকমিনিস্টার ফুলারিন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবং এই রূপটা বাকমিনিস্টার ফুলার নামক একজন ইউএস স্থাপত্যবিদ কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে? এর গঠনটা, স্ট্রাকচারটা, এর জন্য একে ফুলারিন বলা হয়ে থাকে, সেখান থেকে ফুলারিন বলা। এবার হচ্ছে কার্বনের বহুমুখী চরিত্র, মানে ভার্সেটাইল, নানা রকম চরিত্র রয়েছে, নেচার রয়েছে, সেটাকে বলা হচ্ছে কার্বনের বহুমুখী চরিত্র। যেমন কি কার্বন কি হচ্ছে, দেখো কার্বনের একটা 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 বিশেষ ধর্ম রয়েছে, কি সেটাকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলি। কি ক্যাটিনেশন ধর্ম না, যেহেতু কার্বনের সমযোজী বন্ধন গঠন করার প্রবণতা রয়েছে এবং 4টে হাত রয়েছে, 4টে হাত মানে কি 4টে আলাদা আলাদা ইলেকট্রন অন্য ইলেকট্রন পেয়ার এলে তাকে কি করে নেয়, তাকে অ্যাট্রাক্ট করে নেয় নিজের দিকে। ভালো করে বুঝবে, কার্বনের বৈশিষ্ট্য রয়েছে অন্য ইলেকট্রন পেয়ার গুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে ধরে রাখে, যার ফলে কি অসম্ভব অসম্ভব বড় একটা চেন তৈরি করতে পারে, যাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। কি বলেছে লাইনটা দেখো, কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে, একে কি বলা হয়, একে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। এবং এই কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে এক বন্ধন দ্বারা যুক্ত হতে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড, এই 3টে বন্ড দ্বারা কিন্তু কার্বন যুক্ত হতে পারে। অর্থাৎ যেটা আমরা পরবর্তীতে জানবো যে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ সিঙ্গেল বন্ড হলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে তাকে আমরা বলবো অ্যালকেন, কার্বন কার্বন ডবল বন্ড হলে তাকে আমরা বলবো অ্যালকিন, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে তাকে আমরা বলবো অ্যালকাইন। ঠিক আছে? এবং আরো একটা জিনিস যেটা প্রচুরবার পরীক্ষায় আসে, কার্বন যখন সিঙ্গেল বন্ড দ্বারা অপর একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকছে তখন তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। অর্থাৎ দুটো কার্বন, বা যদি বলা হয় যে কোনো হাইড্রোকার্বন, অর্থাৎ হাইড্রোকার্বন মানে কি, কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলেই তাকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে দুটো কার্বন যখন একটা হাত দ্বারা, একটা সিঙ্গেল হাত দ্বারা যখন যুক্ত থাকছে তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত যৌগ বা স্যাচুরেটেড কম্পাউন্ড তাকে বলা হবে। আর কার্বন কার্বন যখন ডবল বন্ড বা কার্বন কার্বন যখন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকছে তখন তাকে বলা হবে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যদি যেটা হাইড্রোকার্বন হয়। ঠিক আছে? এটুকু মাথার মধ্যে ঢুকে নাও। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকছে যখন, তখন তাকে বলা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আর এক বন্ধনে যখন যুক্ত থাকছে তখন তাকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। কি বলা হচ্ছে? স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। নেক্সট দেখো, এবার দেখো, এবার যে বিষয়টা বলবো, কার্বনের যোজ্যতা 4 এবং তার জন্য এটাও তোমাদের কিন্তু টেকনিশিয়ানে প্রশ্ন এসেছে, এই জায়গাটা টেকনিশিয়ানে প্রশ্ন এসেছে যে কার্বনের যোজ্যতা 4 এবং এটা কিন্তু অন্য 4টি কার্বন পরমাণুর সাথে 4টি একযোজী পরমাণুর মধ্যে বন্ধন তৈরি করতে পারে। অর্থাৎ এটা কিন্তু অন্য 4টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়, আবার সেই 4টা কার্বন পরমাণু আবার কারোর সঙ্গে যুক্ত হতে পারে, এভাবে কিন্তু বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে? এবং এটা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, এভাবে বহু মৌলের সাথে কিন্তু কার্বন যৌগগুলি তৈরি হতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড
এটা কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে এরকম ডবল বন্ড করে, এরকম ডবল বন্ড করে। দেখো কার্বনের 4টা হাত কিন্তু থাকতেই হবে, তুমি যাই যৌগ বসাও না কেন কার্বনের 4টা হাত থাকা মাস্ট, অর্থাৎ কার্বনের 4টা বন্ড থাকা মাস্ট। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কার্বনের সঙ্গে যে অনেকে ধারণা হচ্ছে কার্বন মানে শুধু হাইড্রোজেন, না, কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে নাইট্রোজেন, কার্বনের সঙ্গে অক্সিজেন, কার্বনের সঙ্গে সালফার, কার্বনের সঙ্গে ক্লোরিন, সমস্ত কিছু কিন্তু কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে। সমস্ত কিছু বলতে যেগুলো রয়েছে তোমার হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো। এবার যে সম্পৃক্ত অসম্পৃক্ত আমি তোমাদের বললাম যে সম্পৃক্ত মানে কোনগুলো, যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তখন তাকে বলা সম্পৃক্ত, আর যখন কার্বন কার্বন ডবল বন্ড থাকবে তখন তাকে বলা হবে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তখন তাকে বলা হবে অসম্পৃক্ত। ঠিক আছে, এইবার আমি তোমাদের এই জায়গাটা একটু আমি তোমাদের বোঝাই, এই জায়গাটা আমি তোমাদের সিম্পল করে একদম বুঝিয়ে দিই। C2H2 এই জায়গাগুলো একদম সিম্পল করে তোমাদের একটু বুঝিয়ে দিই, তারপর নিচটায় আসবো। চলো দেখো ভালো করে বোঝো, আগে বিষয়টা ভালো করে বোঝো। দেখো এইবার আমরা একটা কনসেপ্টে আসবো, দ্যাট ইজ কি কনসেপ্ট না, তিনটা জিনিস মনে রাখবে, তিনটে জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যালকেন, ভালো করে বুঝে নাও, এগুলো একদম সিম্পল ভাবে বলে দিচ্ছি। অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন ইংলিশটাও লিখে দিচ্ছি, অ্যালকেন। একটা হচ্ছে অ্যালকিন, ইংলিশটা কেন লিখছি অনেক সময় এই এই জায়গাটা না ভুল থাকে, অ্যালকিন ইএন, অ্যালকিন, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যালকাইন, ভালো করে বুঝবে, অ্যালকাইন ALKYN, একটা হচ্ছে YNE, একটা হচ্ছে ENE, একটা হচ্ছে ANE। এই প্রত্যয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ANE, একটা হচ্ছে ENE, আর একটা হচ্ছে YNE, অ্যালকেন, অ্যালকিন এবং অলকাইন, অ্যালকাইন, এগুলো হচ্ছে প্রত্যয় বলা হয়, যেটা লাস্টে যুক্ত একটা শব্দের। এর জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n প্লাস 2, এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n মাইনাস 2। ক্লিয়ার? আচ্ছা আমি যদি বলি স্যার, অ্যালকেনের প্রথম যে যৌগটা তার নাম কি? অ্যালকেনের প্রথম যৌগটা হচ্ছে মিথেন, এবং এখানে মনে রাখবে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে কতগুলো বললাম? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 2, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস 2, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড, অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। যেমন যদি প্রশ্ন আসে যে অ্যালকেনের প্রথম যৌগ কি, উত্তর হচ্ছে মিথেন। যদি বলে অ্যালকিনের প্রথম যৌগ কি, উত্তর হচ্ছে মিথিন। না, মিথিন কখনো হবে না, উত্তর হচ্ছে ইথিন। ইথিন, ইথিন হচ্ছে অ্যালকিনের প্রথম যৌগ। আর যদি বলা হয় যে অ্যালকাইনের প্রথম যৌগ কি, তাহলে হবে কি? ইথাইন। এবার এদের একটা একটা করে সংকেত আমি বলছি, যেমন দেখো প্রথমে বলেছে CnH2n প্লাস 2, তাহলে মিথেনের সংকেত কি হবে? মিথেনের সংকেত কি হবে দেখো, একদম স্পষ্ট, একদম টু দি পয়েন্ট এন্ড ব্রিফ তোমাদের বলে দিচ্ছি কি হবে। দেখো CN, n এর জায়গায় 1 বসাও, মিথেন মানে কি n ইকুয়াল টু 1, কি বলবো n ইকুয়াল টু 1 বা C ইকুয়াল টু 1, মানে একটা কার্বন থাকবে, n ইকুয়াল টু 1 মানে C ইকুয়াল টু 1, একটা কার্বন হলে মিথ। এটাও তোমাদের বলে দিই, একটা কার্বন হলে মিথ, দুটো কার্বন হলে ইথ, তিনটে কার্বন হলে প্রোপ, চারটা কার্বন হলে বিউট, পাঁচটা কার্বন হলে পেন্ট, ছটা কার্বন হলে হেক্স, সাতটা কার্বন হলে হেপ, আটটা কার্বন হলে অক্ট। ব্যাস এই পর্যন্ত মনে রাখো। ওকে, তাহলে একটা কার্বন মানে n ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 1 হলে কি হবে? C, আর এখানে n এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে কত হবে? 2, আর এদিকে 2, CH4, তার মানে মিথেনের সংকেত কি? CH4। এর স্ট্রাকচারটা কি হবে স্যার? স্ট্রাকচারটা আগেই দেখিয়েছিলাম, দেখো এই যে H H H H CH4। দেখো মিথিন কি হওয়া সম্ভব কখনো অ্যালকিনের জায়গায়? উত্তর হচ্ছে না, মিথিন কখনো হওয়া সম্ভব না। তাই এর প্রথম প্রোডাক্টটা হচ্ছে ইথিন। তাহলে ইথ মানে কি? C ইকুয়াল টু 2 বসাবো, তাহলে C ইকুয়াল টু 2 বসালে এই ফর্মুলাটা কি হয়ে যাবে? C2H2 ইনটু 2, তার মানে C2H4। এইভাবে বুঝবে। তাহলে C2H4 মানে কি? কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। দেখো কি গঠন হবে না, কার্বন কার্বন ডবল বন্ড থাকছে, কারণ অ্যালকিন মানে কার্বন কার্বন ডবল বন্ড। এদিকে একটা কার্বন H H, আর এখানে দেখো H H। সবসময় রাখবে কার্বনের 4টা হাত হয়েছে কিনা, কারণ কার্বনের কিন্তু 4টা হাত হওয়া বাঞ্ছনীয়। দেখো এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের দেখো 1 2 3 4, তার মানে C2H4, এটা হচ্ছে ইথিন। আচ্ছা ইথাইন কি হবে? ইথাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, আর C ইকুয়াল টু 2, কারণ ইথ রয়েছে যেহেতু, তাহলে C ইকুয়াল টু 2 হলে কি হবে? 2 2 2 4 মাইনাস 2, তার মানে C2H2। দেখেছো, C2H2। এইভাবে ফর্মুলা নির্ণয় করতে হবে। অনেকে খুব প্যাঁচালো করে বোঝো, কোনো প্যাঁচালো নাই, একদম ইজি। তাহলে C2H2, তাহলে এর গঠনটা কি হবে? দেখো এর গঠন হবে কার্বন কার্বন ট্রিপল বন্ড দিয়ে দাও,
দিয়ে কি করবে দেখো, তিনটে হাত হয়ে গেছে, তার মানে একটাই হাত বাকি, তার মানে এইচ ধরিয়ে দাও, একটাই হাতে এইচ ধরিয়ে দাও, তার মানে সি ট্রিপল বন্ড সি আর এইচ, যেটা হয়ে গেল ইথাইন। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ইথেন। অ্যালকেনে কি হবে, ইথেন সেকেন্ড প্রোডাক্ট। ইথেন মানে কি, সি ইকুয়াল টু 2, কি দেবো না সি টু দিলাম, সি টু দিলে কি হবে, 2 2 4 যুক্ত 2 হয়, তার মানে সি টু এইচ সিক্স, এটা কি হবে সি টু সিঙ্গেল বন্ড, তার মানে এইচ সিক্স, এই যে এইচ সিক্স, এই যে এইটা হচ্ছে ইথেন। তাহলে ইথেন এবং ইথিন এবং হচ্ছে ইথাইন প্রত্যেকটা বুঝতে পারে। যদি প্রোপেন বলে, তিনটে কার্বন, প্রোপ এন, এন বলেছে মানে কি, এন বলেছে মানে অ্যালকেন। প্রোপিন, প্রোপিন বলেছে মানে কি অ্যালকিন। প্রোপাইন বলেছে মানে কি অ্যালকাইন। প্রোপাইন বলা মানে তুমি কি করবে, কার্বন কার্বন কার্বন। এবার তোমার মাথাটা কনফিউশন আসবে, কি কনফিউশন স্যার, স্যার প্রোপাইন যখন বলবে কোন দুটো কার্বনকে আমি ট্রিপল বন্ড দেবো, যে কোনো একটা, বাট সাইড থেকে, ঠিক আছে। এগুলো আইইউপিএসসি নোমেনক্লেচারে চলে যাচ্ছে, যেগুলো তোমাদের সিলেবাসে নেই, না হলে আমি বোঝাতাম, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। তো অ্যালকেনের তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, অ্যালকেনের অনেকগুলো পর্যন্ত রয়েছে, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, প্রত্যেকটা ক্লিয়ার করতে পেরেছি আমি। চলো এইবার আমি চলে যাই, এবার এখানে চলেছে দেখো, এইগুলো আমাদের রয়েছে। মিথেন দেখো, আমি যেটা বললাম তোমাদের, মিথেন কি হবে CH4, গঠনটা দেখে নাও। ইথেন কি হবে C2H6, কেন, ইথ মানে কি C ইকুয়াল টু 2, মিথেন মানে কি C ইকুয়াল টু 1, প্রোপ মানে কি C ইকুয়াল টু 3, ঠিক আছে, C ইকুয়াল টু 3, এই যে কার্বন পরমাণুর সংখ্যা। বিউট মানে কি C ইকুয়াল টু 4, পেন্ট মানে কি C ইকুয়াল টু 5, হেক্স মানে কি C ইকুয়াল টু 6, তার মানে দেখো C6H14, কোন ফর্মুলা, CnH2n+2, CnH2n+2, কারণ এটা প্রত্যেকটা অ্যালকেন, হেক্সেন, পেন্টেন, বিউটেন, প্রোপেন, ইথেন, মিথেন প্রত্যেকটা অ্যালকেন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, ওকে। এবার এইটা দেখানো হচ্ছে। এবার আর একটা জিনিস কি দেখো, এটা বলছে সমবায়ব। সমবায়ব মানে কি বোঝো, ভালো করে বুঝবে। মনে করো একটা এমন হাইড্রোকার্বন রয়েছে, কার্বন এবং হাইড্রোজেন থাকা মানে হাইড্রোকার্বন, এটা প্রত্যেকটা হাইড্রোকার্বন, কারণ কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। একটা এমন হাইড্রোকার্বন যার সংকেত একই কিন্তু গঠনটা আলাদা আলাদা, একই সংকেত কিন্তু গঠনটা আলাদা আলাদা, তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি গঠনগত সমবায় বা আইসোমার। বেশি ডিপে ঢুকছি না, একদম টাচ করে বেরিয়েছে। যেমন দেখো C4H10, এটা মানে কি, C4H10 টা কে ভাই, C4H10 তুমি দেখেই বলছো 4 2 8 2 10 মানে বিউটেন। এই যে বিউটেন, এই বিউটেনের আমরা কি দেখতে পাবো না, বিউটেনের আমরা দুটো গঠনগত সমবায়বতা দেখতে পাবো। যেমন দেখো এইটা একটা আর এইটা একটা, তো এগুলোকে বলা হচ্ছে গঠনগত সমবায়বতা। আর একটা কি হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা পরীক্ষা এসেছিল 1950, আবারও আসতে পারে। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন মানে কি সাইক্লিক, সাইক্লিক অ্যালকেন, মানে সাইক্লিক, সাইক্লিক আকারে রয়েছে সিঙ্গেল বন্ড দ্বারা। যেমন C6H12, এটা হচ্ছে কি বলা হয়, সাইক্লোহেক্সেন বলা হয়, ওকে। যেমন বেনজিন C6H6, এই বেনজিনটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেন, কারণ বেনজিনে কিন্তু দেখো কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, বেনজিন অ্যালকিন, রিলেট করতে পারছো, তারপরে এটা একটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। কারণ কি, এই যে দেখো এখানে বলাই রয়েছে একাধিক দ্বিবন্ধন থাকলে তাদেরকে অ্যালকিন বলা হবে, অর্থাৎ দ্বিবন্ধন থাকা মানেই অ্যালকিন, ত্রিবন্ধন থাকা মানেই কিন্তু অ্যালকাইন, ওকে। চলো এইবার যেটা বলবো দেখো, কিছু কিছু কার্যকরী মূলক থাকে। কার্যকরী মূলক মানে কি, অর্থাৎ কিছু কিছু মূলক থাকে যেটা, এই যে মনে করো আমি একটা যে আঁকলাম CH4, এই H4 এর মধ্যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, মানে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, হাইড্রোজেনের বদলে ওটা ঢুকে যাবে। সেই মূলকগুলোকে কি বলা হয়, কার্যকরী মূলক বলা হয়। অর্থাৎ এই কার্যকরী মূলকটা যখন ঢুকবে একটা হাইড্রোকার্বনের মধ্যে, তাহলে তার ক্যাটাগরিটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এই সকল পরমাণুগুলোকে হেটেরো পরমাণু বলা হয়। এই সকল যৌগে যে মৌলটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তাকে হেটেরো পরমাণু বলা হয়, ঠিক আছে। তো কার্বন হাইড্রোজেন ভিন্ন অন্য পরমাণু যদি প্রতিস্থাপিত করে, যেমন দেখো এই যে ক্লোরো, এই যে হ্যালো যৌগ, হ্যালোজেন মৌল আমরা পড়েছি গ্রুপ নাম্বার 17 যেগুলো রয়েছিল আধুনিক পয়সা সারণীতে, যদিও পয়সা সারণীর সিলেবাসে নেই। দেখো হ্যালোর মধ্যে কি ছিল, ক্লোরো ব্রোমো, এই যে ClBr, এই যে ClBr এরা ঢুকতে পারে। তারপরে যে বোঝাচ্ছি একটা একটা করে বোঝো, অ্যালকোহলের ক্ষেত্রে কি ঢোকে, OH থাকে। তাহলে OH কার্যকরী মূলক মানে তার অ্যাকচুয়াল যৌগটা কি, সেই যৌগটা কি অ্যালকোহল। অ্যালডিহাইড মানে কি CHO, অ্যালডিহাইড মানে কি CHO, অর্থাৎ C ডবল বন্ড OH, আর একটা বন্ড এখানে এসে জুড়বে। কিটোন মানে কি, কিটোন মানে হচ্ছে এরকম, কিটোন মানে হচ্ছে O আর আর, অর্থাৎ কিটোনের দুদিকে, কিটোন কিন্তু কখনো সাইডে বসতে পারে না, ভালো করে বুঝবে, কারণ কিটোনের দুই দিকে তোমাকে বন্ড বসাতে হবে। কিটোনের দুই দিকে তোমায় কিন্তু কি বসাতে হবে, দুই দিকে কিন্তু কার্বন বসাতে হবে, ঠিক আছে।
কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড যাকে বলা হয় COOH। ওকে, তো এইগুলো রয়েছে কিন্তু আমাদের যৌগের শ্রেণী। এবার হচ্ছে হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ কারা? না, হোমোলগাস সিরিজ মানে একই গঠন যুক্ত পরপর পরপর যখন আমরা সিরিজ পাবো, পরপর পরপর যখন আমরা হাইড্রোকার্বন গুলোকে পাবো, তখন তাকে আমরা বলবো হোমোলগাস সিরিজ। ঠিক আছে, যেমন হচ্ছে কি এই যে সিরিজটা দিয়েছিল এইগুলো কিন্তু পরপর একটা একটা হোমোলগাস সিরিজ। এইটা কিন্তু পুরো একটা হোমোলগাস সিরিজ। CH4 C2H6 C3H8, তোমাদের হোমোলগাস সিরিজটা একটু বলে দিই, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমি তিনটে কলাম করব, কি একটা হচ্ছে আমার অ্যালকেন, অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন, তাই তো? এতে জেনারেল সংকেত গুলো জানো। তাহলে প্রথমে মনে করো অ্যালকেনে কি রয়েছে, মিথেন, তার মানে CH4, তারপরে কি থাকবে ইথেন C2H6, তারপরে কি থাকবে তারপর থাকবে প্রোপেন, তার মানে কি থাকবে C3H8, তাই না? তারপরে থাকবে মনে করো বিউটেন, তার মানে C4, 4 2 8 9 10 H10, এই পর্যন্ত করছি। আচ্ছা, অ্যালকিনে প্রথমে কি থাকবে, অ্যালকিনে প্রথম থাকবে ইথিন, মানে অ্যালকিন ইথিন, তার মানে C2H2, তারপরে কি থাকবে, কারণ CnH2n, C2H2 না সরি C2H4, CnH2n। আচ্ছা, তারপরে কি হবে না C3H, কি হবে দেখো ভালো করে বোঝো, C3H6 হবে। নেক্সট কি হবে না C4H8 হবে, বিউটিন, এটা হচ্ছে প্রোপিন। তারপরটা কি হবে পেন্টিন, অর্থাৎ C5H10। কি বললাম বুঝতো, ডবল করে 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, আর ডবলের থেকে 2 বেশি, 4 2 8 9 10, 3 2 6 7 8। এরা কিন্তু এরা হচ্ছে একটা সমগণীয় শ্রেণী, আবার এরা একটা সমগণীয় শ্রেণী। অর্থাৎ তুমি যদি বলো C2H4 এর সঙ্গে কি CH4 একটা সমগণীয় শ্রেণী, উত্তর হচ্ছে নো। অর্থাৎ এই পরপর পরপর এরা কিন্তু একটা সমগণীয় শ্রেণী, আবার এই পরপর পরপর এরা কিন্তু একটা সমগণীয় শ্রেণী। এবার যদি অ্যালকাইন বলি, অ্যালকাইন কি হবে C2H2। 2 নম্বর দেখো C3 কি হবে, C3 হচ্ছে 3 2 6, 6 থেকে 2 বাদ দিলে C3 H হচ্ছে তোমার হচ্ছে 4, C3H4। তারপরটা কি হবে দেখো, তারপরটা আমি যদি বলি যে C4, তাহলে C4H6 হয়ে যাবে। কি বলে বোঝা গেল? তারপরটা কি হবে C5, C5H8 হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা হবে, দেখো তুমি মিলছে কিনা, CnH10-2, অর্থাৎ দেখো 2 2 4 -2 2, 3 2 6 -2 4, 4 2 8 -2 6, 5 2 10 -2 8। তো এরা আবার পরস্পর সমগণীয় শ্রেণী। অর্থাৎ দেখো একটা মানে আগেরটা এবং পরেরটা যে একটা সমগণীয় শ্রেণীর ডিফারেন্স কত হয়, CH2 ডিফারেন্স হয় প্রত্যেকটা। দেখো সেম CH2 ডিফারেন্স, CH4 এর সঙ্গে C2H6 CH2 ডিফারেন্স, C2H6 এর সঙ্গে C3H8 এর CH2 ডিফারেন্স, আবার অ্যালকিনের ক্ষেত্রে C2H4 এর সঙ্গে C3H6 এর CH2 ডিফারেন্স, প্রত্যেকটা CH2 ডিফারেন্স। অর্থাৎ আণবিক নাম্বার কত ডিফারেন্স, সি এর আণবিক নাম্বার বলছি, আণবিক ভর কত ডিফারেন্স, অর্থাৎ মিথেনের সঙ্গে ইথেনের যে আণবিক ভরের পার্থক্য কত, CH2 এর পার্থক্য তো বললাম, তাহলে আণবিক ভরের পার্থক্য কত হবে না সি এর আণবিক ভর কত 12, আর হাইড্রোজেন আণবিক ভর 2, তার মানে 14 ডিফারেন্স থাকে, 14 ডিফারেন্স। এটা কিন্তু বলছি আমি 99 শিফটে আসা প্রশ্ন। এইটুকু প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, এইটুকু প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার, ফাইন। চলো এটাই তোমাদের বোঝানো ছিল যে সমগণীয় শ্রেণী। আর কি বলছে দেখো ভালো করে বোঝো, বলেছে যে মনে রাখবে যে কার্বন, যেমন ধরো CH3OH C2H5OH C3H7OH C3, এই যেগুলো রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, তাই এই ধরনের যৌগের শ্রেণী যেখানে কার্বন শৃঙ্খলের ভিতরে হাইড্রোজেন পরমাণুগুলো একই কাজ, তাদেরকেও সমগণী শ্রেণী বলা হয়। মানে কি, আগেরটাও তো সমগণী শ্রেণী বললাম, আগেরটাও তো সমগণী শ্রেণী বললাম। এবার যদি একই কার্যকরী মূলক থাকে, মানে ধরো ভালো করে বোঝো, CH4 আমি পড়েছি, তারপরে পড়েছি C2H6 আমি পড়েছি, তারপর পড়েছি C3H8 আমি পড়েছি, এগুলো পড়েছি। এবার একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে একটা করে অ্যালকোহলের গ্রুপ, মানে কি হচ্ছে CH3 আর একটা যে হাইড্রোজেন তাকে OH গ্রুপ প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ মিথানল। দেখো C2H5 একটা হাইড্রোজেনকে OH প্রতিস্থাপিত করেছে, দেখো C3H7OH। কি বললাম বুঝতে পেরেছো? এটা কি মিথানল, এটা কি ইথানল, এটা কি প্রোপানল, একই না? তাহলে এখানে দেখো সেম কার্যকরী মূলক রয়েছে OH OH OH, অর্থাৎ এদেরও কিন্তু ডিফারেন্স কিন্তু সেই CH2 ডিফারেন্স। তুমি দেখো CH3 C2H5, সেই দেখো CH2 ডিফারেন্সই হচ্ছে, এটারও ডিফারেন্স CH2। অর্থাৎ স্যার কি করে বুঝবো যে সমগণীয় শ্রেণী, পরীক্ষায় তো অপশন দেবে, যদি এমনি বুঝতে পেরে যাবে দেন খুবই ভালো, যে অ্যালকেন কিনা অ্যালকিন কিনা অ্যালকাইন কিনা পরপর পরপর রয়েছে কিনা। না হলে দেখে নেবে যে যে দুটো রয়েছে বা যেগুলো রয়েছে
তাদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স CH2 হচ্ছে কিনা, কারণ CH2 ডিফারেন্স মানেই কিন্তু একই সমগণীয় শ্রেণীর মধ্যে পড়ছে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? পরপর পরপর মানে CH2 ডিফারেন্স। ধরো তোমাকে C2H5OH না দিয়ে তোমাকে C3H7OH আর CH3OH দিয়ে, তাহলে এরা কি একই সমগণীয় শ্রেণী? হ্যাঁ, অবশ্যই একই সমগণীয় শ্রেণী। একই সমগণীয় শ্রেণীতে পরপর পরপর যে ডিফারেন্সটা হবে সেটা CH2 ডিফারেন্স। কি বললাম মাথায় ঢুকেছে কিনা বলো প্রত্যেকে? ওকে, বোঝা গেছে প্রত্যেকে? আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখো, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষায় পড়বে, যে এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এটা কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। অর্থাৎ এই এনটা যত বৃদ্ধি, মনে করো CH4, আর যদি বলে যে C4H10, আর যদি বলে যে C4H10, আর যদি বলে যে C3H8, এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বেশি? কার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি? না, মনে রাখবে C4H10। অর্থাৎ যত সমগণীয় শ্রেণীর নিচের দিকে যাবো, নিচের দিকে বলতে ওপরের দিকে বলতে পারে, অর্থাৎ যত এন বৃদ্ধি পাবে, যত এন বৃদ্ধি পাবে তত কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। মনে থাকবে, অন্যান্য ভূধর্ম যেমন নির্দিষ্ট দ্রাবকের মধ্যে সমগণগুলোর দ্রাব্যতার ক্ষেত্রেও একই ধারাবাহিক ক্রম লক্ষ্য করা যায়, কিন্তু সমগণীয় শ্রেণীর সদস্যগুলোর রাসায়নিক ধর্ম যা কিনা কার্যকরীর উপর নির্ধারিত সেটি কিন্তু একই রকম হয়, অর্থাৎ এবং রাসায়নিক ধর্মও একই রকম হয়। অর্থাৎ ওই যদি কার্যকরীমূলক প্রত্যেকটা সেম থাকে, তাহলে তাদের যে ইয়েটা, অর্থাৎ তাদের যে তোমার যে রাসায়নিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু একই রকম হবে। ওকে, ক্লিয়ার? এইটুকু করতে পেরেছি। তো এবার এগুলো দেওয়া রয়েছে আইন, এন, যেটা আমি বুঝিয়েছিলাম, YNE, ENE, ANE, যেটা বলেছে। এবার দেখো জৈব যৌগের নামকরণ একটু বলে দিই, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের সামনে প্রশ্ন আসবে। দেখো প্রথম কথা, হ্যালো, হ্যালো মানে কি? হ্যালো মৌলক, যেমন ক্লোরো, ব্রোমো ইত্যাদি। দেখো এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ক্লোরিন ঢুকেছে, তাই নাম কি হচ্ছে ক্লোরোপ্রোপেন, তার মানে ক্লোরোটা সামনে বসছে, ক্লোরোটা সামনে বসছে, অর্থাৎ এটা উপসর্গ বলা হয়। যেটা সামনে বসে, একটা মূল শব্দের সামনে যেটা বসে তাকে বলা হয় উপসর্গ, আর মূল শব্দের পেছনে বসলে তাকে বলা হয় প্রত্যয়। যেমন দেখো অ্যালকোহল, অ্যালকোহল কি অল প্রত্যয় যুক্ত হয়। যেমন প্রোপেন, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তিনটে কার্বন যদি যদি এখানে এইচ থাকতো তখন কি বলতাম? প্রোপেন বলতাম। দেখো 1 2 3 4 5 6 7 8 C3H8 প্রোপেন। একটা এইচ কে ছড়িয়ে দিয়ে কে ঢুকে গেছে? একটা এইচ কে ছড়িয়ে দিয়ে OH ঢুকে গেছে, আমরা কি প্রোপানল। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইড যদি থাকে CHO, CHO যদি থাকে তখন আমরা কি বসাই? অ্যাল বসাই, এল প্রত্যয়। দেখো এখানে দেখো এই যে অ্যালডিহাইড, এখানে প্রোপানল কেন হয়েছে? দেখো এই সি থেকেও তোমাকে ধরতে হচ্ছে 1 2 3 তিনটে কার্বন, তিনটে কার্বন, আর এই যে CHO, এটা হচ্ছে একটা তোমার কার্যকরী মূলক। তোমাকে কার্যকরী মূলকটা চিহ্নিত করতে হবে। কার্যকরী মূলক তুমি যদি ফাইন্ড আউট করে নিয়েছো, তুমি তাহলে বুঝে যাবে যে এতে অনেক সময় জিজ্ঞাসা করে যে এখানে কোন কার্যকরী মূলকটা যুক্ত রয়েছে। তো প্রোপানল তুমি যদি দেখে নাও যে কার্যকরী মূলকটা CHO, এই যে ডবল বন্ড ও রয়েছে মানে CHO, এটা একটা কার্যকরী মূলক, তো তুমি বুঝে গেল প্রোপানল। ওকে, তারপরে কিটোন, কিটোন মানে ওন, ওন মানে তাকে যে বলেছিলাম যে সি সি ডবল বন্ড ওটা না মাঝখানে থাকে, দুদিকে বন্ড থাকে, দেখো এখানে দুদিকে রয়েছে, দিকে রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোপানোন। কি বললাম? এটা হচ্ছে প্রোপানোন। মনে রাখবে কখনো ইথানোন কিন্তু হতে পারে না। অলওয়েজ যদি বলে যে কিটোনের ফার্স্ট প্রোডাক্ট কি, কিটোন প্রেজেন্ট থাকবে তার প্রথম যৌগ কি, উত্তর হচ্ছে প্রোপানোন। কারণ ইথানোন কখনোই হতে পারে না। কেন হতে পারে না স্যার? কারণ দেখো সি, এদিকে দুটো সি কানেক্ট না থাকলে সিটা ঢুকবে কি করে? আর তিনটে সি মিনিমাম দরকার এই কিটোন বডি ঢুকতে গেলে, তাহলে তিনটে সি মিনিমাম ঢোকা মানেই তো প্রোপ হয়ে যাচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিড, তার বদলে আমরা বসাচ্ছি ওইক অ্যাসিড, অর্থাৎ কি COOH, ওইক অ্যাসিড বসাচ্ছি। এই যে দেখো COOH বসে গেছে। অ্যালকিন, এটা তো বলেই দিয়েছি ডবল বন্ড আর ট্রিপল বন্ডের কথা। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড, COOH, কিটোন হচ্ছে মিনিমাম প্রোপান, তোমার হচ্ছে প্রোপানোন হতে হবে, প্রোপেন থেকে শুরু হয় কিটোনটা। অ্যালডিহাইড হচ্ছে CHOL, আর OH হচ্ছে অল, যেটা হচ্ছে অ্যালকোহল। ওকে, এইখানটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, প্রত্যেকের একদম একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। ওকে ওকে, OH মানে অল, মিথানল, ইথানল, যেটাকে আমরা বলছি ইথাইল অ্যালকোহল, এরকম। আচ্ছা, দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি? দহন হবে। যেমন কার্বন, কার্বন যদি অক্সিজেনের প্রেজেন্টে দহন হয় তখন কি হবে? কার্বন ডাইঅক্সাইড। এটা এখান থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট প্রশ্ন এসেছিল, ডাইরেক্ট কিন্তু তোমাদের অফিসিয়াল পেপারে কিন্তু প্রশ্ন ছিল, ঠিক আছে? অফিসিয়াল পেপারে প্রশ্ন ছিল যে কার্বন অতিরিক্ত অক্সিজেনের দ্বারা কিন্তু পুরোপুরি জ্বলে যায়। চলো এবার মিথেন, মিথেন অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এবার দেখো এটা কি? CH3CH2OH, মনে পড়ছে? পেছানা কেয়া, এটা হচ্ছে
CH3CH2OH মানে কি স্যার? একটু আগেই বলেছিলাম C2H6OH, ইথানল। এটা হচ্ছে ইথানল। ইথানলটা যখন জ্বলবে সেখানেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্লাস জল উৎপন্ন হবে। এইবার একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যেটা পরীক্ষায় প্রশ্ন আছে, যখন সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো যখন পোড়ানো হবে তখন পরিষ্কার শিখা উৎপন্ন হয়। বহুবার পরীক্ষা প্রশ্ন পড়েছে, টেকনিশিয়ানেও কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন পড়েছে। একদম টু দি পয়েন্ট রিভিশন হবে, অল্প টাইমে, মানে একদম মাস্টার ক্লাস হবে, এটুকু বলতে হবে। তার জন্য তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, প্রচন্ড শেয়ার করতে হবে। তাহলেই কিন্তু এই ক্লাসগুলো, এত সুন্দর ক্লাস ফ্রিতে কেন, তুমি পয়সা খরচা করে তুমি এই ধরনের ক্লাস পাবে, এটুকু বলতে পারি ভাই। চলো, তো দেখো, এটাই আমি বলবো যে সম্পৃক্ত যে হাইড্রোকার্বন গুলো, সেই সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো পরিষ্কার শিখা উৎপন্ন করছে, একদম ক্লিয়ার শিখা। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কোনগুলো? মিথেন। মিথেন একটা পরিষ্কার শিখা উৎপন্ন করছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? হলুদ শিখা উৎপন্ন করে। একদম দাগ নিয়ে নাও, পরীক্ষা আসবেই আসবে, আমার গ্যারেন্টি থাকলো পরীক্ষা আসবে। আমি এখানে লিখে দিচ্ছি আরআরবি গ্রুপ ডি, কোনো না কোনো একটা শিফটে আসবে, ঠিক আছে? তো এই হলুদ শিখা উৎপন্ন করা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যখন কোনো ইথেনকে পোড়ানো হবে, দেখবে এই যে মিথেন, আলেয়া ভূত বলে, দেখবে যখন আলেয়া ভূত মানে কি, পচা জায়গায় মিথেন তৈরি হয়, তো সেটা বাতাসের সংস্পর্শে, আগুনের সংস্পর্শে এলে বাতাস এসে জ্বলতে থাকে, তো একদম ক্লিয়ার শিখা উৎপন্ন হয়, একদম হালকা নীল ক্লিয়ার শিখা উৎপন্ন হয়। কিন্তু যখন দেখবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন পোড়ানো হয় তখন সেখানে হলুদ শিখা, সামান্য হলুদ শিখা, যে গ্যাস গুলো যেগুলো আমরা ইউজ করে থাকি, তো সেখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, সেখানে হালকা ধোঁয়া উৎপন্ন হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে বিষয় আর কি, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলে জারণ বা অক্সিডেশন। অক্সিডেশন কি বলবো না, জারণ কি হবে না, জারণ দেখো CH3CH2OH, ওটা কি দিয়ে, এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে যখন ক্ষারীয় KMnO4 বা অম্লীয় K2Cr2O7, এগুলো কি জারক করবে, জারিত করবে। জারিত করা মানে কি, ওর মধ্যে আরো অক্সিজেন ঢুকিয়ে দেবে, ভালো করে বোঝো। অর্থাৎ ছিল কি, CH3CH2OH ছিল, এর মধ্যে আরো বেশি পরিমাণ অক্সিজেনকে ঢুকিয়ে দেওয়া হবে, অর্থাৎ CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় কি দেওয়া হয় না, ক্ষারীয় KMnO4 প্লাস তাপ দেওয়া হয়, পরীক্ষায় বরাবর প্রশ্ন করে। তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেটকে অ্যালকোহলকে জারিত করে অ্যাসিডে পরিণত করে। দুটো প্রশ্ন আসতে পারে, এক, অ্যালকোহলকে আমি যদি ক্ষারীয় KMnO4 প্লাস তাপ দিই, অথবা অম্লীকৃত K2Cr2O7 প্লাস তাপ দিই, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা অ্যাসিডে পরিণত হবে। 2 নম্বর প্রশ্ন, অ্যালকোহলকে অ্যাসিডে পরিণত করতে গেলে কি দেবো, ব্যাস। এবার যে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখো, ভালো করে বোঝো। অনুঘটকের উপস্থিতিতে বনস্পতি তেলে হাইড্রোজেনেশনের জন্য এই বিক্রিয়াটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। যেমন কি, এখানে কি দেওয়া হচ্ছে, এখানে আর আর দেওয়া রয়েছে, মানে কি, আর আর মানে এইচএইচ। তুমি ধরো এটা একটা, মনে করো এটা একটা কি, এটা একটা ইথিন, মনে করো ইথিন। ইথিনটাকে কিসে পরিণত করছে, ইথিনটাকে দেখো 1 2 3 4 5, ইথিনটাকে ইথেনে পরিণত করছে। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করছে। কি বললাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করছে। কি যুক্ত করে, এখানে কিসের অভাব ছিল, এখানে হাইড্রোজেনের অভাব ছিল, সে হাইড্রোজেনটা এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিসের উপস্থিতি, নিকেল অনুঘটক প্লাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? নিকেল অনুঘটক প্লাস হচ্ছে হাইড্রোজেনের উপস্থিতিতে এটা করা হচ্ছে, এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোতে হাইড্রোজেন যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন, যেমন এখানে ইথিন থেকে এখানে ইথেনে পরিণত হচ্ছে। অর্থাৎ এই আর এর বদলে তুমি যদি এইচ ঢুকে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, C2H6 হয়ে যাবে, আর এটা কি হবে, সরি, C2H4 হয়ে যাবে, আর এটা কি হবে, C2H6 হয়ে যাবে, মানে ইথিন থেকে ইথেনে পরিণত হচ্ছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে আমাদের সংযোজন বিক্রিয়া যখন ঘটানো হবে, বা যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করা হবে, তখন অনুঘটক হিসেবে কাকে নেব, প্যালাডিয়াম বা নিকেল নেব। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম দেখো, সূর্যালোকের উপস্থিতিতে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো CH4 মানে কি, CH, এই যে এইচ গুলো না, এইগুলোকে কে ঢুকে যাবে এর বদলে, Cl ঢুকে যাবে, Cl ঢুকে যাবে। কটা Cl ঢুকবে, একটাই Cl ঢুকবে। কি বললাম, একটাই Cl ঢুকবে। অর্থাৎ এই যে দেখো এখানে Cl2 একটা H কে বের করে নিয়ে HCl হয়ে যাবে, আর একটা Cl ঢুকে যাবে, তার মানে CH3Cl, একটা Cl ঢুকে যাবে ওর মধ্যে, একটা হাইড্রোজেনকে বের করে নিয়ে সে একটা HCl গঠন করবে, আর একটা Cl ঢুকে যাবে CH3। আচ্ছা, এবার ইথানল দেখো, ইথানলের ক্ষেত্রে কি হবে, আয়োডিন, কাপ সিরাপ, টিংচার, এগুলো ব্যবহার করা, এগুলোর ক্ষেত্রে ইথানল ব্যবহার করে। ইথানল মানে বুঝতেই পারছো, C2H5OH, এটা হচ্ছে ইথানল। সোডিয়ামের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসেছে, সোডিয়ামের সঙ্গে
অ্যালকোহলের বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং সোডিয়াম ইথোক্সাইড, এই যে সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে, সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন হবে। আর একটা কি, আর একটা দেখো, 443 কেলভিন উষ্ণতা ইথানলকে 443 কেলভিন উষ্ণতা এবং H2SO4 যদি দিই তাহলে কি উৎপন্ন হবে, ঘন সালফিউরিক অ্যাসিড, এবং যদি ইয়ে দিয়ে বিক্রিয়া করা হয় তাহলে সেটা ইথিনে পরিণত হবে। অর্থাৎ কি, এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড তীব্র জলাকর্ষী পদার্থ হয়, এটা কিন্তু ইথানল থেকে জলটাকে টেনে নিচ্ছে। তাহলে যদি বলা যায় ইথানল থেকে ইথিন, কি দেব না সালফিউরিক অ্যাসিড দেব। সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জলাকর্ষী পদার্থ, সেই ইথানল থেকে জলটা টেনে নেবে, দিলে কি হবে, ইথানলটা ইথিনে পরিণত হবে। প্রত্যেকটা বিক্রিয়া, ইচ এন্ড এভরি বিক্রিয়া এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইচ এন্ড এভরি বিক্রিয়া। দেখো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক এস্টার গুলো কি না, এস্টার গুলো মিষ্টি ঘনযুক্ত পদার্থ। এই ইথানোয়িক অ্যাসিড যখন কি, দেখো জৈব অ্যাসিড যেমন ইথানোয়িক অ্যাসিড মানে যে ওয়িক অ্যাসিড, ইথেন 1 ওয়িক অ্যাসিড মানে ওয়িক অ্যাসিড যুক্ত রয়েছে, COOH, ইথানোয়িক অ্যাসিড। তার সঙ্গে যখন অ্যালকোহল বিক্রিয়া হয় তখন কি হয় না, এস্টার উৎপন্ন হয়। এস্টার একটা সুগন্ধি পদার্থ, এস্টার, এই যে দেখো এখানে কি যুক্ত রয়েছে, C+O যুক্ত রয়েছে, দেখতে পেয়েছো, C+O কিটোন বডি যুক্ত রয়েছে। ওকে, তো এটা একটা কি, এটা একটা হচ্ছে এস্টার, এটা একটা হচ্ছে এস্টার, মনে থাকবে। তো এই যে এস্টারটা, আচ্ছা এই জায়গাটা না সংকেতটা একটু ভুল রয়েছে, এই জায়গাটা সংকেতটা একটু ভুলভাল রয়েছে, এটা একটু ঠিক করা দরকার ছিল। যাই হোক, এটা আমি পরে ঠিক করে দিচ্ছি তোমাদের, সংকেতটা একটু ভুল রয়েছে। তো এই এস্টার তৈরি হয়, আর একটা কি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে এস্টার তৈরি হয় কখন, না অ্যালকোহল এবং জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আর হচ্ছে সাবান, সাবান কখন প্রস্তুত হবে না, সাবান যখন প্রস্তুত হবে যে এই যে বিক্রিয়াটা, অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষার সাথে বিক্রিয়া করে এরা পুনরায় অ্যালকোহলে পরিণত এবং এর সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়। কি বললাম, এইটা যখন আবার এই যে এস্টারটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারের সাথে বিক্রিয়া করে পুনরায় অ্যালকোহলে পরিণত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে কোনটা না, এই যে এস্টারটা উৎপন্ন হলো CH3COO যেটা উৎপন্ন করলো, এইটা অ্যাকচুয়াল এস্টারের সংকেত, CH3COO, হ্যাঁ এই জায়গাটা একটু ভুল রয়েছে, CH3COO, অর্থাৎ এইখানে একটা C এক্সট্রা ঢুকে গেছে, ঠিক আছে। এই যে এস্টারটা, এটা আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে সেটা পুনরায় অ্যালকোহল এবং কি উৎপন্ন করবে না, সোডিয়ামের একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে, সোডিয়ামের একটা কার্বক্সিলিক অ্যাসিড, যেটা আমরা সাবান বলবো। তাহলে বোঝা গেল, তাহলে এস্টারিভবন বিক্রিয়াটা কি করে হচ্ছে না, ইথানোয়িক অ্যাসিড প্লাস অ্যালকোহল দেব, এস্টার উৎপন্ন হচ্ছে সুগন্ধি পদার্থ, এস্টার সুগন্ধিতে ইউজ করা হয়, তার সঙ্গে যখন NaOH দিয়ে দেবো তীব্র ক্ষার, তখন সেটা পুনরায় অ্যালকোহল উৎপন্ন হবে প্লাস সোডিয়ামের কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক লবণ উৎপন্ন, লবণই বলতে পারবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আর কি বিষয়, মনে রাখবে। তো সোডিয়াম ইথানোয়েট যেটাকে বলা সাধারণত সোডিয়াম অ্যাসিটেট নামে পরিচিত এবং জল উৎপন্ন করে। এবার কি হচ্ছে না, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো ক্ষারকের বিক্রিয়া করে লবণ সোডিয়াম ইথানোয়েট এবং সোডিয়াম অ্যাসিটেট নামে পরিচিত সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে, ঠিক আছে। তো এটাই আর কি বলা হচ্ছে বিষয়টা, আর কিছুই না। তো এটা হচ্ছে সাবান, এটাকে আমি সাবান বলি। এইবার এই জায়গাটা কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল, দেখো সাবান যেটা একটা সাবান, এই সাবানটাকে এইরকম একটা সাপের লেজের মধ্যে তুমি ঘোষণা করো, যার ওপরে থাকবে কি Na+ আর এইখানে থাকবে কি CH3COO-, এবং এই CH3COO- কি না তীব্র জলা বিকর্ষী পদার্থ, আর Na+ এই যে মাথাটা, এই মাথাটা কিন্তু এই মাথাটা হচ্ছে কিন্তু জলাকর্ষী, মানে জলের সাথে বিক্রিয়া করে বা জলকে তীব্রভাবে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। আর CH3COO হচ্ছে জল বিকর্ষী, তাহলে জল বিকর্ষী মানে তেলের প্রতি আকর্ষণ হবে। এবার যখন জামার মধ্যে যখন নোংরা থাকে, সেই ডেব্রিস অ্যাকচুয়ালি কি, তেল, তো এই তেলের সাথে এটা কম্বাইন করে, কোনটা না, ল্যাজটা তেলের সাথে কি করছে, ল্যাজটা তেলের সাথে কম্বাইন করছে, ল্যাজটা তেলের সাথে কম্বাইন করবে, ঠিক আছে। আর মাথাটা কার সাথে না, জলের সাথে, না মাথাটা জলের সাথে, ল্যাজটা তেলের সাথে, কারণ ল্যাজটা হচ্ছে জলা বিকর্ষী আর মাথাটা হচ্ছে জলের আকর্ষী, দিয়ে একটা মিসেল গঠন করবে, দিয়ে ওই যে নোংরা গুলোকে বার করে আনবে। ওকে, তো এটা পরীক্ষা প্রশ্ন পড়েছিল যে আয়নীয় প্রান্তটি জলের প্রতি আকৃষ্ট হয় এবং কিন্তু কার্বন শৃঙ্খলটি তেলের প্রতি আকৃষ্ট হয়, কার্বন শৃঙ্খলটা তেলের প্রতি আকৃষ্ট হয়। এই দেখো Na+, এই যে এক্ষুনি যেটা বললাম, জলাকর্ষী পদার্থ, জলা বিকর্ষী। ওকে, তো এইভাবে কিন্তু গ্রিজ বা ময়লাগুলোকে সে টেনে বার করে আনে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কিন্তু বিষয়, এটা কিন্তু মাথার মধ্যে রাখো। এইবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। আর একটা জিনিস আমি তোমাদের বলবো,
দ্যাট ইজ এই জায়গাটা খরজল যেটা হয় না, খরজল যেগুলো হয়, খরজলে কি থাকে না, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নগুলোর সাথে ডিটারজেন্ট আয়নীয় প্রান্তগুলো অদ্রবণীয় কোনো পদক্ষেপ তৈরি করে না। এই জন্য খরজলে আমরা ডিটারজেন্ট ইউজ করতে পারি, কারণ কি খরজল মানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন সেখানে বেশি থাকবে, আর মৃদুজল মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন কম থাকবে, এটা হচ্ছে খরজল মৃদুজল। যেমন ধরো আমরা বলতে পারি যে খরজল মানে পুকুরের যে জলগুলো বা পুকুরের জলগুলোকে অনেক সময় মৃদু জল বলা হয়, এগুলোকে খরজল বলি। অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নটা বেশি রয়েছে কিনা সেটা টেস্ট করতে হবে, যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন বেশি থাকে তাহলে সেটা খরজল। ঠিক আছে, আর খরজলে কি হয় না, যখন এই যে সাবানগুলো বেশি ফেনা তৈরি করতে পারে না, কেন না স্নানের শেষে বাথটাবে জলে অদ্রবণীয় এক ধরনের বস্তু বা গাদ পড়ে থাকে, মানে অদ্রবণীয় এক প্রকার বস্তু বা গাদ তৈরি করে, কারণ কি এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ঘটিত লবণগুলো জলের ক্ষরতার মূল কারণ, এবং এর সাথে সাবানের বিক্রিয়া কি হয়, একটা অদ্রবণীয় সার বা একটা গাদ তৈরি হয়, একটা নোংরা তৈরি হয়। ঠিক আছে, এই জন্য সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা ক্লোরাইড বা ব্রোমাইড ইত্যাদি আয়নযুক্ত অ্যামোনিয়াম লবণ সাধারণত ডিটারজেন্টে পরিচিত। ডিটারজেন্টটা কি, ডিটারজেন্ট হচ্ছে যেমন সাবান কি না, সাবান হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, লং চেন ফ্যাটি অ্যাসিড যাকে বলা হয়, কারণ দেখলাম লং চেন ফ্যাটি অ্যাসিড। কিন্তু ডিটারজেন্ট কিনা সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ সমূহ, সোডিয়াম সালফোনিক অ্যাসিডের সোডিয়াম ক্লোরাইড ব্রোমাইড ইত্যাদি আয়নযুক্ত অ্যামোনিয়াম লবণ সমূহ, অর্থাৎ সালফোনিক অ্যাসিডের সাথে সোডিয়াম ক্লোরাইড ব্রোমাইড ইত্যাদি যুক্ত অ্যামোনিয়াম লবণ সমূহ ডিটারজেন্ট বলে। এবার ডিটারজেন্ট যখন খরজলের সঙ্গে বিক্রিয়া করবে তখন সেখানে কিন্তু ফেনা উৎপন্ন হবে, কোনো বিক্রিয়া হবে না, এই জন্য খরজলে ডিটারজেন্ট ব্যবহার করা হয়। কি বললাম বোঝা গেছে? তাহলে খরজল কোনটা, যেখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন অর্থাৎ Ca2+ এবং Mg2+ আয়ন বেশি থাকবে, তাকে খরজল বলা হয়। ওকে, ব্যাস আমরা কিন্তু অটোমেটিক দেখো শেষ করে ফেললাম, টাটা গুড বাই করে ফেললাম কার্বন এন্ড কম্পাউন্ড। এরপরে কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়, ডাইরেক্ট আমরা লেটেস্ট এমসিকিউ তে চলে যাব। প্রত্যেককে বলবো ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। ক্লাসটা একটু বড় হচ্ছে, বাট এটুকু বলতে পারি মাস্টার ক্লাস, কিন্তু এর থেকে এত শর্টে এত সুন্দর করে বোঝানো ক্লাস তুমি কোথাও পাবে না। পরীক্ষার আগে মাস্টার ক্লাস। চলো প্রথম প্রশ্ন, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে নিম্নলিখিত কোন যৌগ উৎপন্ন করে? দেখো কার্বন মনোক্সাইড তুমি বলো স্যার এটা তো নেই, আছে, তাই আছে, এটা হচ্ছে তোমাদের কেমিক্যাল রিয়াকশন যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে রয়েছে। যাই হোক, এটা যেহেতু হাইড্রোজেন অণু বলেছে তাই এখানে প্রশ্নটা ঢুকিয়ে দিয়েছে, বাট এটা অ্যাকচুয়াল কেমিক্যাল রিয়াকশনের প্রশ্ন, কোনো ইস্যু না। বলে দিই, CH3OH উৎপন্ন করে, CH3OH উৎপন্ন, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশনে দেখবে ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার ওখানে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ফটাফট প্রশ্ন উত্তর করবো। দেখো সাবানের জলাকর্ষী প্রান্ত নিচের কোনটির সাথে বিক্রিয়া করে? সাবানের জলাকর্ষী প্রান্ত কোনটা? এইরকম যদি লেজ হয়, এটা হচ্ছে জলের বিকর্ষী, এটা হচ্ছে জলের বিকর্ষী, আর এটা হচ্ছে জলের আকর্ষী, এটা হচ্ছে জলের আকর্ষী। এখানে থাকছে Na+, আর এখানে কার্বন শৃঙ্খলটা এখানে থাকছে, আর এখানে সোডিয়ামের আয়নটা। তাহলে কি হবে, জলাকর্ষী প্রান্ত নিচের কোনটির সাথে বিক্রিয়া করে? দ্যাট ইজ ওয়াটার, অর্থাৎ ওয়াটারের সঙ্গে সে রিয়েক্ট করে। হুম, ঠিক আছে, হাইড্রোফিলিক, জলাকর্ষী মানে হচ্ছে হাইড্রোফিলিক। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, খুব ভালো প্রশ্ন। সাবান নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে টেকনিশিয়ান, এবং সাবান নিয়ে তোমাদের অফিসিয়াল মকেও প্রশ্ন দিয়েছে, ফলে এটাকে ভালো করে বুঝবে। প্রত্যেকটা প্রশ্ন লেটেস্ট, কোনো বস্তা পচা প্রশ্ন এখানে থাকে না। সব সময় আমাদের টিম রিসার্চ করছে, আমাদের টিম এবং আমি সবসময় রিসার্চ করছি যে এমন একটা প্রশ্ন উত্তর করে এমন ভাবে এনসিআরটি পড়াবো। এখন মার্কেটে বহু নতুন নতুন টিচার আসছে, দেখছে সোমনাথ স্যার অন্যান্য স্যাররা এনসিআরটি পড়াচ্ছে, ভালো কিছু গ্রো করছে, বিশাল কিছু হচ্ছে, তাহলে আমরাও পড়াই, বইতে অ্যাভেলেবেল। ভাই এনসিআরটি বাচ্চার খেলা নয়, আজকে এনসিআরটি পড়ে ডাক্তার হওয়া যায়, এনসিআরটি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, এনসিআরটির উপরেই সবকিছু নির্ভর করছে। 11-12 এনসিআরটি পড়েই সবকিছু হচ্ছে, তাহলে এনসিআরটি পড়ানোটা বাচ্চার খেলা নয়। তো তাই বলছি যে এত স্টুডেন্ট শুধুমাত্র ভিক্টরি এডুকেশনে কেন চাকরি পায়, কারণ সেই জায়গাটা ধরতে হবে, কোনটা পড়বো কোনটা ছাড়বো। দেখো কি বলছে, খরজল, দেখো পড়ালাম, দেখবে যে যে জায়গাগুলো পড়িয়েছি সেখান থেকে এক্স্যাক্টলি প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ার্স, নাইলে তুমি প্রিভিয়াস ইয়ার্স খুলে দেখো, নইলে। খরজল সাবান ব্যবহারের ক্ষেত্রে নিজের কোনটি একটি সাধারণ অসুবিধা? কোনটা অসুবিধা? খরজল সাবান তার রং হারায়, একদমই না। যারা ইংলিশ দেখতে চাইছো ইংলিশ দেখে নিতে পারো, বাইলিঙ্গুয়াল কন্টেন্ট। সাবান অত্যাধিক ফেনা তৈরি করে, একদমই নয়, সাবান তো ফেনা তৈরিই করে না, কারণ খরজলে কি রয়েছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন রয়েছে, যেটা সাবানের সঙ্গে বিক্রিয়া করে একটা জলে অদ্রবণীয় পদার্থ তৈরি করে। দেখো একদম সেইটা লেখা রয়েছে অপশন নাম্বার সি তে, যে ফরমেশন অফ সোপ স্ক্রাম, ময়লা তৈরি করে বা গাদ তৈরি করে সাবানের সাথে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। ওকে, আর এখানে বলছে খুব
দ্রুত দ্রবীভূত হয়, দ্রবীভূত তো হয় না, অদ্রবণীয় অদ্রবণীয় গাদ তৈরি করে। এটা অনেকে কিন্তু অ্যান্সার করে দিতে পারে, কারণ এই যে সাবান দ্রুত শেষ হয়ে যায়, তো দ্রুত শেষ হয়ে যায় কথাটা কিন্তু এখানে লেখেনি, বলেছে সোপ ডিজলভ টু কুইকলি। ডিজলভ হয় কি? ডিজলভ তো হয় না, একটা অদ্রবণীয় গাদ তৈরি করে, দ্যাট ইজ নট ডিজলভ। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমি। কি বলছে দেখো, নিচের কোন হাইড্রোকার্বন সাধারণত পরিষ্কার শিখা উৎপন্ন করে? টেকনিশিয়ান, লেখা হয়নি, টেকনিশিয়ান টিম লেখেনি, আমি লিখে দিচ্ছি টেকনিশিয়ান 2024, অথবা এএলপি 2024, যে কোনো একটা জায়গা থেকে এটা প্রশ্নটা এসেছে। দেখিয়েছি কি এনসিইআরটি তে? তুমি বলবে ইয়েস স্যার, দ্যাট ইজ কি হবে না, এটা সঠিক উত্তর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে আমাকে এখানে কি খুঁজতে হবে না, আমাকে এখানে খুঁজতে হবে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা। দেখো ইথিলিন এটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন নয়, ইথেন ইয়েস দিস ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ইথিন ইথাইন এগুলো কিন্তু এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো তো হবে না উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? চলো দেখি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোনটা সঠিক? মিথেন ইথেন বিউটেন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মিথেন ইথেন বিউটেন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা তো প্রথমেই ভুল, কারণ প্রত্যেকটা দেখো এন 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 রয়েছে, এই যে এ এন ই এ এন ই এ এন ই, মানে প্রত্যেকটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন, আচ্ছা অ্যালকেন এটা ইএনই রয়েছে, মানে এটা অ্যালকিন হতো। হ্যাঁ, এগুলো একটু ইংলিশটা দেখে নেবে, কারণ ই মানে কিন্তু হর্ষই ইন, আর এন মানে হচ্ছে এন, ঠিক আছে। আর অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একদম না। অ্যালকেন যদি বাদ থাকতো তাহলে ঠিক হতো। অ্যালকেন এবং অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একদম না। সাইক্লোপেন্টেন এবং হেক্সেন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা 1 মিনিট, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা হবে কেন বলতো, এখানে অ্যালকিন নয়, এটা অ্যালকেন নয়, কিন হবে, কেন ইএনই আছে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে। সো অপশন সি উইল বি রাইট অ্যান্সার। অ্যালকিন এবং অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একদম রাইট, কারণ কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। সাইক্লোপেন্টেন এবং সাইক্লোহেক্সেন অসম্পৃক্ত নয়, এটাও কিন্তু সম্পৃক্তই হবে, তাই এটাও কিন্তু ভুল রয়েছে। ওকে, অপশন নাম্বার সি উইল বি রাইট। শুধু ইএনই এই জায়গাটা একটু খেয়াল করে নেবে, মানে ইএনই প্রত্যয় এবং ইংলিশে এএনই এবং ওয়াইএনই, কিন কেন কাইন। 6 নম্বর প্রশ্ন চলে আসি। 6 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু টেকনিশিয়ান 2024 আসা প্রশ্ন। কি বলছে দেখো, C2H2 দেখেই বুঝতে পারছো অ্যালকাইন, C2H4 দেখেই বুঝতে পারছো হচ্ছে তোমার অ্যালকিন, C2H6 দেখেই বুঝতে পারছো কিন্তু অ্যালকেন, তাহলে কি হবে যথাক্রমে, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এই জায়গাগুলো একটু ঠিক করে নেবে, এখানে কিন্তু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, প্রথমটা হচ্ছে অ্যালকাইন, এই দেখো অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকিন, এটা কিন্তু অ্যালকাইন লেখা রয়েছে, বাট এখানে দেখো ইএনই প্রত্যয় রয়েছে, তার মানে অ্যালকিন হবে এটা। হ্যাঁ, ঠিক করে নাও অ্যালকিন, এবং দেখো এটা অ্যালকেন, একদম রাইট, একদম রাইট। জেনারেল ফর্মুলা বলে দিয়েছিলাম তোমাকে, CnH2n+2 অ্যালকিন অর্থাৎ ANE, CnH2n অর্থাৎ ENE অ্যালকিন, আর CnH2n-2 অর্থাৎ YNE অ্যালকাইন। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি। অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই পুরো ক্লাসটাকে মন দিয়ে দেখবে। যারা মনে করছো সোমনাথ স্যারের পেড ব্যাচে ভর্তি হবে, কথা না বলে চুপচাপ ভর্তি হয়ে যায়, কারণ কি এখানে পড়াশোনা হয়, এখানে শেখানো হয়, এখানে লার্ন করানো হয়, এখানে সঠিক জিনিসটা গাইড করা হয়, এখানে কোনো ধাপ্পাবাজি হয় না। এই জন্যই তো বছর বছর সিলেকশন নিয়ে ছেলেমেয়েরা কেউ ডিভি করছে ফোন করে, কেউ মেডিকেল করছে ফোন করে, কেউ চাকরি পেয়ে মিষ্টি পাঠায়, কেউ প্রথম স্যালারি পেয়ে জিনিসপত্র অর্ডার করে দেয়। এই ভালোবাসাগুলো তোমাদের থেকেই পাওয়া, আর সেই ভালোবাসার যে জোয়ার, সেই জোয়ারের কান্ডারি যদি হতে চাও তাহলে পেড ব্যাচে অবশ্যই আসো, দেখা হবে ওখানেও, এখানেও ক্লাস হবে ওখানেও ক্লাস হবে, প্রমোশন নয়, জাস্ট পথ দেখানো, এটুকু বলতে পারি। চলো এখানে বলি দিই আমি, সমজাতীয় ধারা এআই ট্রান্সলেট করেছে, নো ইস্যু, হোমোলোগাস সিরিজ অর্থাৎ সমগণীয় শ্রেণী, সমজাতীয় ধারা সমগণীয় শ্রেণী আমরা বলতে পারি, যেটাকে হোমোলোগাস সিরিজ বলছি। দেখো এই যে সমগণীয় ধারা CH4 C2H6 C3H8 এগুলো আমি দেখিয়েছিলাম, CH4 মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, এগুলো কি অ্যালকেন ধারা বিশেষণ কোন এককের দ্বারা একে অপর থেকে পৃথক থাকে? বহুবার বলেছি এনসিইআরটি তে রয়েছে কোন একক, CH2, গ্যাপ কত, C আর C2H6 এর মধ্যে CH2 এর গ্যাপ, গ্যাপ কত, CH2 এর গ্যাপ, দেখো C থেকে C2 C, আর H4 থেকে H6 H2 CH2 এর গ্যাপ, তার মানে CH2 গ্যাপ। আর যদি বলে অ্যাটমিক নাম, অ্যাটমিক মাসের কত গ্যাপ, দ্যাট ইজ 14 ইউনিট করে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন চলে আসছে। কি বলছে,
নিচের কোন দুটির প্রান্ত আছে, একটি জলাকর্ষী এবং অন্যটি জল বিকর্ষী? এটা এটা এক্স্যাক্টলি তোমাদের কিন্তু অফিসিয়াল মককেও তোমাদের এসেছে এই প্রশ্নটা। তার মানে বুঝতেই পারছো অফিসিয়াল মকটা কিন্তু টেকনিশিয়ান 2024 থেকে আবার কোশ্চেন কপি করছে। আমি তো বারবার বলে দিয়েছি 99 শিফট টেকনিশিয়ান থেকে প্রশ্ন কপি হবে, তাই সেগুলো লেটেস্ট প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি তোমাদের। এখানে কি হবে সাবান, তাহলে সাবানেরই কি থাকবে জলাকর্ষী জল বিকর্ষী প্রান্ত থাকবে, এরকম যে লেজটা CH3 COO Na। হুম, 9 নম্বর প্রশ্নে চলে এসেছি। কি বলছে দেখো, বলছে নিচের কোনটি ইথাইনের সঠিক সূত্র? ইথাইন, ইথাইন মানে কি অ্যালকাইন, অ্যালকাইন কি হবে C2H2, অর্থাৎ ইথাইনের সংকেত এটা ইথাইন। না চেক করলে মানে না বুঝতে পারলে CnH2n-2 ফর্মুলার মনে রাখবে। দেখো C2H2, C2 2 2 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে C2H2। যেমন এটা কি, এটা হচ্ছে দেখো ইথেন, এটা হচ্ছে দেখো ইথিন, আর এটা হচ্ছে দেখো মিথেন। 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। কি বলছে দেখো, তিনটি কার্বন শৃঙ্খল বিশিষ্ট দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম কি? তিনটি কার্বন শৃঙ্খল, তিনটি কার্বন শৃঙ্খল মানে তিনটা কার্বন, তিনটা কার্বন মানেই হচ্ছে প্রোপ। দ্বিবন্ধন থাকবে, বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন, অর্থাৎ একটা কার্বন মনে করে দ্বিবন্ধন রয়েছে, তাহলে কি হবে প্রোপিন, একদম ঠিক প্রোপিন। আচ্ছা, বাংলা এবং ইংলিশটার মধ্যে একটু গড়বড় রয়েছে, দেখো কেন বলছি। যেহেতু দেখো তিনটে কার্বন শৃঙ্খল বিশিষ্ট দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন মানে হচ্ছে ইন, বারবার বলেছি দ্বিবন্ধন মানে ইন, অর্থাৎ ইএনই। দেখো ইংলিশ অনুযায়ী অ্যান্সার হবে কিন্তু তোমাদের অপশন নাম্বার ডি, ইংলিশ অনুযায়ী, কারণ এটা প্রোপিন রয়েছে, প্রোপিন ইএনই প্রত্যয় রয়েছে। বাট বাংলা অনুযায়ী অ্যান্সার হচ্ছে কিন্তু প্রোপিন, অপশন নাম্বার সি। খেয়াল করবে একটু, ওকে, বলে দিলাম দুটোই। নেক্সট প্রশ্ন, কারণ উত্তর হবে এটা হচ্ছে অ্যালকিন, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকিন, সো প্রোপিন উইল বি রাইট অ্যান্সার, PROPEN, প্রোপিন, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনের পরিবর্তে একই কার্যকরী গোষ্ঠী যে যৌগগুলোকে প্রতিস্থাপন করে তাকে বলা হয়, কি বলা হবে? ভালো করে বোঝো। এ সিরিজ অফ কম্পাউন্ডস, খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। A series of compounds in which the same functional group substitute for hydrogen in a carbon chain, যেটা আমি একটু আগে বলছিলাম, অর্থাৎ CH4, C2H6, C3H8, C4H10 এগুলো কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। গল্পের ছলে বোঝো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, একটা করে হাইড্রোজেনকে বাড়ি পাঠিয়ে দাও, দিয়ে OH কে ঢুকিয়ে দাও, কি হবে স্যার? CH3OH, C2H5OH, C3H7OH, C4H9OH। একটা করে কি করো, একটা করে হচ্ছে তুমি এইচ কে বাড়ি পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে কি হচ্ছে না, পাঠিয়ে দিলে যেটা হচ্ছে আমার OH ঢুকছে, আর তখন এই যে সিরিজটা পাচ্ছি একই কার্যকরী মূলক যেহেতু রয়েছে, তাকে আমরা কি বলি সমজাতীয় ক্রম বা হোমোলোগাস সিরিজ। 12 নম্বর প্রশ্ন, কি বলছে, the sodium or potassium salts of which acid are defined as soap, অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম লবণের সাবান বলা হয় কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড, COOH, ঠিক আছে, ও কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। চলো, এটাও কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা প্রশ্ন, টেকনিশিয়ান 3 তে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, উত্তর দাও। বলছে নিম্নলিখিত কোন যৌগটি সম্পৃক্ত, সম্পৃক্ত মানে কি স্যাচুরেটেড, কোনটা স্যাচুরেটেড বলো, এখানে কোনটা স্যাচুরেটেড? C2H6, C3H8, C2H4, C4H10। স্যাচুরেটেড মানে কি CnH2n-2 অ্যালকেন হতে হবে। দেখো C2H6 এটা তো একটা অ্যালকেন, একদম ঠিকঠাক, কিন্তু অপশন গুলো হচ্ছে এইগুলো। C3H8 3 2 6 7 8 এটাও হবে। C2H4 হবে না, কারণ CnH2n মানে কি এটা একটা হচ্ছে অ্যালকিন হয়ে যাচ্ছে। C4H10 4 2 8 9 10 এটাও একটা সম্পৃক্ত যৌগ হবে। তার মানে 1 2 4 1 2 4 অপশন নাম্বার এ। এটা কি হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে বিউটেন। নেক্সট 14 নম্বর বলছে দেখো, বলছে নিচের কোন জোড়াটি অ্যালকিনের সমজাতি ধারার অন্তর্গত? দেখো আমি বারবার বলছি সমজাতি ধারা মানে হোমোলোগাস সিরিজ বা সমধারা বা সমগণীয় শ্রেণী বলতে পারি, সমগণীয় শ্রেণী। পরপর পরপর CH2 ডিফারেন্স থাকবে, দেখ খেয়াল করো। দেখো আমি একটা কথা বলছি, C3H6 C4H8 CH2 ডিফারেন্স কি? দেখো C আর H2 ডিফারেন্স, এটা তো একদম রাইট রয়েছে। CH4 C4H8 কখনো হবে না, কারণ CH4 C4H8 হবে না।
C2H6 C3H10, দেখো ভালো করে দেখো, C2H6 2 3 3, বাট CH4 এর ডিফারেন্স হবে না, সবসময় দেখবে CH2 ডিফারেন্স হচ্ছে কিনা, এটা দেখো CH2 ডিফারেন্স হচ্ছে, সমকোণীয় শ্রেণী যে শ্রেণীতে রয়েছে CH4 C2H4, তারপর ডিফারেন্স কত দেখো, CH4 C2H4, ভালো করে দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, CH2 এর ডিফারেন্স হচ্ছে এখানে CH2 ডিফারেন্সই হচ্ছে, বাট তবু এটা হবে না, কেন হবে না, কারণ CH2 ডিফারেন্স তো হবে, বাট তোমাকে দেখতে হবে সেটা অ্যালকেনের মধ্যে পড়ছে, তো অ্যালকিনের সঙ্গে অ্যালকেনের কখনো সমজাতীয় সিরিজ হবে না, এটা কি, এটা হচ্ছে মিথেন, সরি এটা CH2 হচ্ছে না, সরি 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 CH2 হচ্ছে না, CH4 আর C2H4 ধরে দিয়েছে, মানে কি শুধু সি ডিফারেন্স হচ্ছে, CH4 C2H4 হচ্ছে না, অর্থাৎ CH2 ডিফারেন্সটাও তোমাকে দেখতে হবে যে অ্যালকেনের মধ্যে রয়েছে, তো অ্যালকিনের মধ্যে নেই, তো অ্যালকেন আর অ্যালকিন কখনো সমজাতীয় সিরিজ হবে না, অ্যালকেনের একটা সমজাতীয় সিরিজ, অ্যালকিনের একটা সমজাতীয় সিরিজ, অ্যালকাইনের একটা সমজাতীয় সিরিজ, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, স্টেটমেন্ট প্রশ্ন, বাট আমরা ভয় পাবো না, পড়বো। সম্পৃক্ত কার্বন যৌগ হলো হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণুগুলি এক বন্ধন দ্বারা সংযুক্ত থাকে, এটা তো একদম ঠিকঠাক রয়েছে, যেমন মিথেন দেখেছি, ইথেন দেখেছি। অসম্পৃক্ত কার্বন যৌগ হলো হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণুগুলি সমযোজী, সহযোগী হয়ে গেছে এটা, বাট সমযোজী হবে, সমযোজী, এটা সমযোজী হবে, কোভ্যালেন্ট, সিঙ্গেল কোভ্যালেন্ট, হ্যাঁ সমযোজী, সমযোজী, একক সমযোজী দ্বারা যুক্ত থাকে, এটা তো ভুল ভাল, তার মানে 1 ইজ কারেক্ট, অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার, টেকনিশিয়ান। ঠিক আছে, টেকনিশিয়ান 2024 কত প্রশ্ন এসছে টেকনিশিয়ানে। নেক্সট প্রশ্ন 16 নম্বর, CH3OH C2H5OH C3H7OH C4H9OH যৌগগুলো প্রায় একই রকম রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে কারণ এগুলো নিম্নলিখিত ড্যাশগুলির অন্তর্গত, আবার সেই একই প্রশ্ন ঘুরে ফিরে একই জিনিস দেখানো হচ্ছে, দেখো CH3OH কি না, সেই CH4 এর সঙ্গে একটা OH প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে, এটা দেখো এখানে C2H6 এর সঙ্গে মানে একটা হাইড্রোজেনকে সরিয়ে OH প্রতিস্থাপন করেছে, প্রত্যেকটা কি, এটা ইথানল, এটা মিথানল, এটা প্রোপানল, এটা বিউটানল, মানে প্রত্যেকটা একই কার্যকরী মূলক দিয়ে একই সিরিজ, তার মানে কি এটা প্রত্যেকটা যে সমজাতীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে চলে এলাম, কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন, অ্যালকেন বলেছে, অ্যালকেন হচ্ছে CnH2n+2। 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের কোন যৌগটি চক্রাকার এবং অসম্পৃক্ত, ভালো করে দেখো, সাইক্লোহেক্সেন, আচ্ছা এটা অপশন নাম্বার এ, হ্যাঁ সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কিন্তু সাইক্লোহেক্সেন এই যে এন, ইথেন এন, সাইক্লোপ্রোপেন এন, প্রত্যেকটা কিন্তু এরা অ্যালকেন মানে সম্পৃক্ত, বাট বেনজিন, নামকরণ নামগুলো দেখলেই মনে চলে আসবে, নাম থেকে দেখা বোঝাটা তোমাদের শিখিয়েছি আমি, বেনজিন মানে অ্যালকিন, মানে এটা একটা চক্রাকার প্লাস অসম্পৃক্ত। দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, লেটেস্ট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন চলে আসলাম আমি, বলছে কিটোন সমজাতীয় সিরিজ, এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন, প্রথম এবং দ্বিতীয় সদস্য, প্রথমটা আমি তোমাদের কি বলেছিলাম দেখো, পরীক্ষায় এসেছে ভাই, এমনি এমনি বলি না, দিস ইজ কল তাজুরবা, ঠিক আছে, অনেক দিন ধরে পড়াচ্ছি, আরো দীর্ঘদিন পড়াবো, চুল কালো রয়েছে, সাদা হতে শুরু করবে, দাঁত পড়তে শুরু করবে, কথাগুলো আলতো আলতো বলতে শুরু করব, তবুও তোমাদের সিলেকশন দিয়ে যাবো, আজকে যারা দেখছো কালকে তারা চাকরি পাবে, ফ্ল্যাট করবে, বিয়ে করবে, বাচ্চা কাচ্চা করবে, তোমাদের বাচ্চাকেও আমার কাছে পড়তে পাঠাবে, সেই কারণটা কি, কারণটা পড়ানোর প্রতি কনফিডেন্স রয়েছে, তোমাদেরও সেই কনফিডেন্টটা নিয়ে পড়া উচিত, ঠিক আছে। চলো, তো এটুকু বলছি, কিটোন যে সমজাতীয় সিরিজ, কিটোন মানে কি, এদিকে একটা আর থাকছে, এদিকে একটা আর থাকছে, এখানে ডবল বন্ড ও, তার মানে এখানে একটা যদি সি দিয়ে দিই, এখানে একটা সি দিই, তাহলে ডেফিনেটলি প্রোপ থেকে শুরু হচ্ছে, তার মানে প্রোপানন, আর পরেরটা বিউটানন, ডেফিনেটলি মিথানন তো হবেই না, ইথানন হবে না, বিউটানন তো কখনো প্রথম হতে পারে না, প্রোপানন প্রথম হবে, প্রোপানন এবং বিউটানন, অপশন নাম্বার 2 উইল বি রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন এগুলো, এগুলো পরীক্ষায় ঘোল খেয়ে যাবে, মানে বুঝতে পারবে না, কারণ ডাইরেক্ট তো এনসিআরটি না, এনসিআরটি থেকে তোমাকে এক্সট্রাক্ট করতে হবে কিছু কিছু। বলছে অ্যালকাইন গ্রুপের হাইড্রোকার্বনের প্রথম সদস্য, এগুলো ভাই মামুল সা প্রশ্ন, আমি প্রথমেই বলে দিয়েছি কোনটাকার প্রথম সদস্য, অ্যালকাইন গ্রুপ হলে কি হবে, ইথাইন হবে, ইথাইন হবে, মিথাইন রয়েছে, বাট মিথাইন দাগা দিলে ভুল হয়ে যাবে ভাই। চলো 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখি, দ্য টোটাল নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড ইন প্রোপেন, প্রোপেন দেখো বারবার বলে দিচ্ছি, মনে রাখবে, যখন অ্যালকেন হবে না, এই যে দেখো ভালো করে বোঝো, প্রোপেন কি হচ্ছে, প্রোপেন মানে কি, প্রোপেন মানে কি হচ্ছে C3H, কি হবে 3 2 6 7 C3H8, তার মানে এখানে 10টা কিন্তু কি থাকবে না, 10টা প্রেজেন্ট থাকবে, অর্থাৎ টোটাল এই নাম্বারটাকে যোগ করবে, আর 9 10 11, 11 - 1, তার মানে 10টা তোমার সমাজী বন্ধন প্রেজেন্ট থাকবে, দেখিয়ে দিই, চলো দেখো,
সি 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 1 2 3 1 2 1 2। দেখে নাও এখানে কটা এইচ হচ্ছে, এখানে কটা এইচ হচ্ছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8। সি 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 তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বন্ড দেখে নাও। ওকে, চলো 22 নম্বর প্রশ্ন চলে যাব। কি বলছে, অ্যালকেনের সমজাতীয় সিরিজের নিম্নলিখিত কোন সদস্যের গলনাঙ্ক সব থেকে বেশি? দেখো কি করে বুঝবো স্যার, গলনাঙ্ক কি মুখস্থ করবো? না, আমি বলেছিলাম যে যত নিচের দিকে যাব, CH4টা যদি প্রথম দেখি, যত নিচের দিকে যাবে, যত এনটা বাড়তে থাকবে, তার গলনাঙ্ক সব থেকে বেশি হবে। এখানে দেখতে পাচ্ছি C4H10 এর গলনাঙ্ক বা পূর্ণাঙ্ক সব থেকে বেশি। 23 নম্বর প্রশ্ন, এখানে যদি C4H10 দিয়ে দিই, যদি C5H12 থাকতো, C5 যদি H12 থাকতো, আমরা তার গলনাঙ্ক এর থেকেও বেশি হতো। পর 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 যাবো। নিম্নলিখিত কোনটি হেক্সিনের সমজাতীয়? দেখো হেক্স, হেক্স মানে কি? হেক্স মানে হচ্ছে কার্বন কটা প্রেজেন্ট রয়েছে? 6টা। তারপরে কি হবে? হেপ্ট হবে। হেক্সিন, হেক্সিন বলেছে, হেক্সিন মানে অ্যালকিন। হেক্সিন যদি হয়, হেক্সিন যদি, দেখো এখানে একটু অপশন গুলো ভুল রয়েছে, হেপটিন হবে এটা। অপশন নাম্বার ডিটা হেপটিন হচ্ছে, দেখো এখানে ইএনই রয়েছে, এটা একটু বারবার দেখে নেবে, কারণ এটাকে বাংলাতে যদি রেলওয়ে কিন্তু এআই দিয়ে ট্রান্সলেট করে দিচ্ছে এখন, তো এখানে যেটা হচ্ছে রেলওয়েতেও হতে পারে, বি কেয়ারফুল। সেটা হেপটিন, ইংলিশটা দেখে নেবে ইএনই রয়েছে কিনা। হেপটিন, এ দেখো টিইএনই, তো হেপটিন উইল বি রাইট অ্যান্সার, হেপটেন নয়, কারণ হেক্সিন বলেছে। এগুলো একটু খেয়াল রাখবে, ব্যাস আর কিছু না। 23 নম্বর প্রশ্ন গেল, 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অ্যাসিডিক মাধ্যমে ইথানল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে প্রধান উৎপাদন কি? অ্যাসিডিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট, ইথানল কি হবে? ইথানল কি হবে ভালো করে বোঝো। এই যে ইথানল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলে প্রধান উৎপাদন কি? বহুবার বুঝি, বহুবার বুঝিয়েছি তোমাদের, আর বোঝাবো না। এবার কি বলবো? এবার বলবো ভাই, তোমরা এটা হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে দাও। একটু আগে বোঝালাম প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া। পরেরটা দেখি, পরেরটা দেখি 25 নম্বর। CH3OH এর পরবর্তী সমজাতীয় সদস্য কি? এটা কোনো জিজ্ঞাসা করার প্রশ্ন? বারবার বুঝিয়ে দিচ্ছি, এটাও অনেকে ভুল করবে। কি হবে? C2H5OH, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে মিথান। C2H5OH, C2H5OH, অপশন নাম্বার এ। 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে 5 কার্বন পরমাণু যৌগ পেন্টান্যাল, পেন্টান্যাল মানে CHO যুক্ত রয়েছে, এর কার্যকরী গোষ্ঠী নির্বাচন করতে বলেছিলাম না, এরকম প্রশ্ন দেবে। কার্যকরী গোষ্ঠী নির্বাচন করতে দিয়েছে, কি হবে? অ্যালডিহাইড হবে। অ্যাল, অ্যাল যুক্ত রয়েছে, অ্যাল প্রত্যয় এএল, আর অল মানে কি? ওএল, ওএল মানে অল। এই টার্ম গুলো মনে রাখবে। ওএল হচ্ছে ওএইচ মানে অ্যালকোহল, কিন্তু এখানে অ্যাল, অ্যালডিহাইড মানে CHO যুক্ত রয়েছে, CHO। 27 নম্বর আর প্রশ্ন নেই। 26 নম্বর আজকে লাস্ট, অনেক বড় একটা ক্লাস হলো, বাট তোমাদের ডিমান্ড ছিল যে স্যার কার্বন এন্ড কম্পাউন্ড একদম বেছে বেছে প্রশ্ন, যে জায়গায় প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রশ্ন কভার করা হয়েছে তোমাদের সামনে। কনসেপচুয়াল প্রশ্ন দেখেছো, টেকনিশিয়ানে কিন্তু যে বলেছে যে তোমরা খুব ইজি প্রশ্ন, না ইজি তাদের জন্য যারা এনসিইআরটি লাইন বাই লাইন পড়েছে, তাদের জন্য ইজি, বাট তোমাদের অনেকেরই কিন্তু এই প্রশ্নগুলো করতে পারবে না, কারণ অনেকে এখনো এনসিইআরটি পড়ার ধরনটা তোমরা বুঝতে পারো। যাই হোক, টপ লেভেলের কোশ্চেন ছিল, রিভিশন ছিল, পরবর্তী আরো রিভিশন ক্লাস আসবে। তার আগে যারা ব্যাচ নিতে চাও 1049 টাকা দিয়ে ব্যাচটা কিন্তু নিতে পারো, খুব সুন্দর একটা ব্যাচ। আর এখন ব্যাচ নিলে একটা সুবিধা কি, তুমি তো এখন তো গ্রুপ ডির জন্য তো পাচ্ছই ম্যাটেরিয়াল, তার সাথে সাথে ভবিষ্যতে তুমি যদি মনে করো টেকনিশিয়ানের প্রিপারেশন নেবো, আমি তো লাস্ট মুহূর্তে ভর্তি হলাম কমপ্লিট ব্যাচে, আমাকে একটা নিউ ব্যাচে জয়েন করে দিই, সেই সুবিধাটাও থাকবে। ফলে যদি ব্যাচ নেওয়ার তোমার মনে হয় স্যার নতুন ব্যাচ এলে নেবো, আমি বলবো তুমি এখনই অ্যাডমিশন নাও। তুমি একে তো গ্রুপ ডির জন্য হেল্প পাচ্ছ, তারপর তুমি নতুন ব্যাচেও ডাইরেক্ট এন্ট্রি হওয়ার তোমার একটা চান্স রয়েছে। আর যারা জিকে এর সঙ্গে নিতে চাও তারা এই ব্যাচ নিতে পারো। আর যারা মনে করো বুলেট ব্যাচ নেবে, আমাদের অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপের রেটিং চেক করবে, কতজন ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, তাদের ইন্টারভিউ গুলো দেখবে, ইউটিউবে ইন্টারভিউ, প্রত্যেকটা ইন্টারভিউ দেওয়া রয়েছে। এএলপি দের ইন্টারভিউ লিস্ট প্রস্তুত হচ্ছে, কারণ তাদের ফাইনাল লিস্ট ব্যাকআপ রয়েছে, পেছনে রয়েছে, ফাইনাল লিস্ট বেরোনো মাত্র তাদের ইন্টারভিউ আসতে থাকবে, প্রত্যেকটা মুহূর্তে সাকসেসফুল ক্যান্ডিডেটরা আসছে। ঠিক আছে, তাই সবাই খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আর যদি ব্যাচে জয়েন হতে চাও, আমার এই যে নাম্বার রয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমার ফোন ধরবো, আমি তোমার সঙ্গে কথা বলবো এবং ভর্তি হতে পারো। খুব সুন্দর ব্যাচ, বুলেট ব্যাচে কিন্তু সমস্ত কিছু রয়েছে, ম্যাথ, জিকে, জিআই, সায়েন্স প্রত্যেকটা রয়েছে। যদি ভর্তি হতে চাও অবশ্যই জানাতে পারো। সুন্দর ক্লাস পাবে, অথেন্টিক ক্লাস, রেলের মতো ক্লাস, রেলের মতো করেই পড়াই, অন্য কোনো কিছু নয়। যখন রেলটা চাপা পড়ে গেছিল, কেসে ভর্তি ছিল, তখনও কিন্তু রেলে পড়িয়ে গেছি। ঠিক আছে, এটুকুই বলবো, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো, এবং
অবশ্যই কিন্তু শেয়ার করে ছড়িয়ে দাও। যত বেশি শেয়ার হবে তত বেশি ক্লাস আসবে তোমার। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল কার্বন এন্ড কম্পাউন্ডের ক্লাস, আমি পুরোটা কিন্তু শেষ করে দিলাম একদম রিভিশন। এটা পড়ার পর আমি তোমাদের এই ক্লাসটা থেকে দেখাবো যখন পুরো 96টা শিফট হয়ে যাবে 2025-এ 16ই জানুয়ারি পর্যন্ত, দেখাবো যে এই পার্টিকুলার ক্লাসটা থেকে কত প্রশ্ন এসেছে। প্রায় 500-600-র বেশি প্রশ্ন এই ক্লাসটা থেকে আসবে, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ প্রত্যেককে, গুড নাইট, দেখা।